তো আজকে আমরা হচ্ছে শুরু করবো এখন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো প্যানাল কোডের আমরা অনেক কিছু করেছি। আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে জীবন এবং মানব দেহ সংক্রান্ত যে অপরাধগুলো, মানব দেহ এবং মানব জীবন। ঠিক আছে, মানব দেহ এবং মানব জীবন সংক্রান্ত অপরাধ। তো এইটা কোন অধ্যায়ে আছে? এটা আছে 16 অধ্যায়ে। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক আছে একটা, সেটা হচ্ছে আপনার 16 আনা। সবাই নাম শুনছেন 16 আনা? ঠিক আছে, আমরা সবাই জানি যে 16 আনাই বরবাদ হয়ে গেছে, বলি আমরা কিন্তু ফাঁকে ফাঁকে যে তোমার জীবন তো 16 আনাই বৃথা, অনেক সময় বলি। আরে 16 আনা বৃথা হয় কার জীবন? মানুষের জীবন। এটা মনে রাখবেন, তাইলেই মনে পড়বে মানব দেহ সংক্রান্ত অপরাধ। যারা এমসিকিউ দিবেন পরপরই 2 বছর ধরে আপনার আসতেছে একটা না একটা, এটা কোন অধ্যায়ে আছে, গত বছর আসছে শান্তি বিরোধী অপরাধটা কোন অধ্যায়ে আছে। এটা আমি যেভাবে পড়াইছিলাম, শান্তি মানে হচ্ছে আপনার হচ্ছে শান্তির যেই আপনার বিষয়টা, হ্যাঁ, অশান্তি। ঠিক আছে, তো অত অষ্টম, অত অশান্তি, শান্তি বিরোধী মানেই হচ্ছে অশান্তি, এভাবে বলছিলাম। গতবারের যারা পড়ছিল ওভাবে তারা মনে রাখতে পারছে। তো এবারের অধ্যায়ের টেকনিক গুলো আমি পরে বলে দিব। এখন আপাতত 16 অধ্যায়টা মনে রাখবেন কেমনে? 16 আনা বৃথা কার জীবন? মানুষের জীবন। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে মানব দেহ এবং মানব জীবন সংক্রান্ত অপরাধগুলা কোথায় আছে, তখন আপনি কিভাবে বের করবেন? তখন আপনি বের করবেন যে 16 আনা বৃথা মানব জীবন। ঠিক আছে, ওই যে একটা গল্প পড়ছেন না, মা জিয়ার একটা টিচার যে নৌকা দিয়ে যাচ্ছিল, তুমি সাঁতার পারো কিনা, সে বলতেছে মাঝি জিজ্ঞেস করতেছে স্যারেরে, স্যার বলতেছে যে না আমি পারি না। ঠিক আছে, এর আগে স্যার কিন্তু মাঝিরে বলছে 2 আনা বৃথা, 4 আনা বৃথা, 8 আনা বৃথা, 10 আনা বৃথা, 12 আনা বৃথা। যখন নদীতে ঢেউ উঠছে তখন মাঝি কিন্তু বলছে যে আপনার জীবন তো তাহলে সাঁতার না পারলে 16 আনাই বৃথা। তাহলে 16 আনা বৃথা যায় কার জীবন? মানব জীবন। তাহলে মানব দেহ সংক্রান্ত অপরাধটা কোন অধ্যায়ে? 16 অধ্যায়ে। আশা করছি ভুলবেন না। তারপরে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, শতে 17, শতে সম্পত্তি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ 17 অধ্যায়ে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তারপরে বতে 20, বতে বিবাহ, বিবাহ সংক্রান্ত অপরাধ 20 অধ্যায়ে। ঠিক আছে, এইভাবে আপনার 23টা টেকনিক আছে। 23টা টেকনিকে আপনি 23টা অধ্যায় মনে রাখতে পারেন, দু একটা বললাম আর কি। আচ্ছা, তো এখন আপনার আমরা চলে যাব মানবদেহ সংক্রান্ত যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো কি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো মানবদেহ সংক্রান্ত অপরাধের মধ্যে খুন আছে, তারপরে হচ্ছে ঠগ, এটা সাধারণত পরীক্ষা খুব একটা আসবে না। গর্ভপাত আছে, আঘাত আছে। ঠিক আছে, গর্ভপাত কোথায় হয়? মানব দেহে হয়। খুন কোথায় হয়? মানব দেহে হয়। আঘাত কোথায় হয়? মানব দেহে হয়, গুরুতর আঘাত আছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মানব দেহে হয়। অ্যাসিড নিক্ষেপ আছে। অবৈধ আটক, অবৈধ বাধা, কাকে আটক করে? মানুষকে আটক করে। তাহলে এগুলো কি মানব দেহ সংক্রান্ত অপরাধ? আক্রমণ মানব দেহ সংক্রান্ত অপরাধ, অপহরণ মানব দেহ সংক্রান্ত অপরাধ, ধর্ষণ মানব দেহ সংক্রান্ত অপরাধ। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস কোথায় হচ্ছে? মানুষের দেহে হচ্ছে। তাহলে এইভাবে আপনি মানব দেহ সংক্রান্ত অপরাধগুলা মনে রাখবেন। এখন পরীক্ষায় যদি কোনো প্রশ্ন মানব দেহ সংক্রান্ত থেকে আসে, এটা কোন ধারায়, তখন কিন্তু আপনি সহজেই মনে রাখতে পারবেন। কারণ মানব দেহ সংক্রান্ত অপরাধগুলা শুরু হয় 302-এ, শেষ হচ্ছে আপনার 376-এ। এর ভিতরেই থাকবে, এর বাইরে কোথাও কোথাও পাবেন না আপনি। তারপরে দেখেন 17 অধ্যায় কি? সম্পত্তি সংক্রান্ত অপরাধ, যেটা আপনাকে বলছিলাম, শতে 17, শতে সম্পত্তি। তো সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলা আপনার দেখেন এই 17 অধ্যায়ে এখানে আপনারা পাবেন। চুরি, চুরি কি? সম্পত্তির চুরি হয়। ঠিক আছে, অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি তো চুরি হয় না। তারপরে বলপূর্বক গ্রহণ কিসের হয়? সম্পত্তির। ডাকাতি কিসের হয়? সম্পত্তির। ঠিক আছে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এগুলো সব সম্পত্তি সংক্রান্ত। প্রতারণা করে সম্পত্তি সংক্রান্ত। অনিষ্ট করে সম্পত্তির, বাসগৃহে আগুন, সম্পত্তি, সম্পত্তি নষ্ট হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার এই সম্পত্তি সংক্রান্ত অপরাধ। তারপরে হচ্ছে অনধিকার প্রবেশ, এগুলো আছে, এগুলো আমরা পরে আরো ডিটেলসে জানবো। আমি জাস্ট প্রথম ওভারঅল একটা ধারণা দিয়ে দিচ্ছি। অনধিকার প্রবেশ ও জালিয়াতির শাস্তি। অনধিকার প্রবেশ আছে এখানে। অনধিকার প্রবেশ মানে কি? যেখানে আপনার প্রবেশ করার অধিকার নাই, সেটা সেখানে আপনি প্রবেশ করলে সেটা হচ্ছে অনধিকার প্রবেশ। সেটা হইতে পারে আপনার সম্পত্তিতে, ঠিক আছে, বাইরে, আপনার যেটা ঘরে না, বাইরে যে সম্পত্তি আছে ওখানে কেউ একটা অনধিকার প্রবেশ করে, ঠিক আছে, একটা অফেন্স করলো, একটা অপরাধ করলো, তাহলে সে কি করলো? সম্পত্তি সংক্রান্ত
অপরাধ, সরি, সে হচ্ছে অনধিকার প্রবেশ সংক্রান্ত অপরাধ করলো। ঠিক আছে, তারপরে গৃহে হইলে গৃহে অনধিকার প্রবেশ, তারপরে যদি গোপনে গোপনে গৃহে প্রবেশ করে সেখানেও হইতে পারে। ঠিক আছে, তারপর জালিয়াতি কি, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, বাংলাদেশি মুদ্রা জালিয়াতি হইতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে এখানে কথাবার্তা বলা আছে এটা। তারপরে দেখেন বিবাহ সংক্রান্ত অপরাধ। ঠিক আছে, বিবাহ সংক্রান্ত অপরাধের মধ্যে কি আছে? ব্যভিচার, মানহানি, অপরাধমূলক ভীতি প্রদর্শন। এটা আবার আরেকটা টপিক, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ক্রিমিনাল ইন্টিমিডেশন। এখানে একটু এটা আলাদা করে নেন, এটা একসাথে চলে আসছে। ঠিক আছে, অপরাধমূলক বৃত্তি প্রদর্শন 506 আছে, ইফটিজিং আছে, এগুলা এখানে সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বিবাহ, মানবদেহ এবং অন্যান্য অপরাধ। অন্যান্য অপরাধের মধ্যে কি অপরাধমূলক বৃত্তি প্রদর্শন, ইফটিজিং, এগুলোকে আমরা প্রেজেন্ট করছি। শর্টকাট বই তো সব একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আপনার, এগুলো হচ্ছে প্রাথমিকভাবে আপনার কি গুরুত্বপূর্ণ শাস্তির ধারা এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলা এখানে দিয়েছি। এটা হচ্ছে আপনার পার্ট 3 পড়া। ঠিক আছে, পার্ট 3 এটা সংক্ষিপ্ত এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তারপরে আপনি যেটা করবেন, এই ধারার মধ্যে চলে আসবেন পার্ট 4-এ। আর সাজেশন তো আছেই, সাজেশন টপিক ওয়াইজ দেওয়া আছে। আমি একটা ওভারঅল একটা রিভিউ দিচ্ছি আর কি, তারপরে বিস্তারিত পড়বো সবকিছুই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে মানবদেহ সংক্রান্ত অপরাধের ডিটেলস, ইন ডিটেলস। এই যে মানবদেহ সংক্রান্ত অপরাধ, মানবদেহ এবং মানব জীবন, এখানকার যে অপরাধগুলা, এর মধ্যে খুন আছে একটা, অপরাধজনক নরহত্যা আছে একটা। এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এমসিকিউ রিটেন দুইটা পরীক্ষার জন্য এটা জরুরি আর কি। ঠিক আছে, মানবদেহ এবং জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, কালপাবল হোমোসাইড এবং মার্ডার। তো কালপাবল হোমোসাইড এবং মার্ডার, এই দুইটা জিনিস হচ্ছে আপনার ওভাবে পৃথক করা যায় না। এটা একটা আরেকটা থেকে কিভাবে আপনার পৃথক হইছে, এই জিনিসটা আমরা হচ্ছে জানবো। তো প্রথম একটা অপরাধজনক নরহত্যা, এটা আমরা জানবো। তারপরে হচ্ছে আমরা খুন, এটা আমরা জানবো। তো এই দুইটা জিনিস জানার আগে খুন জিনিসটা কি এটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা সহজে অপরাধজনক নরহত্যাটাকে আমরা হচ্ছে পৃথক করতে পারবো। তো আগে আমরা দেখি মার্ডারটা কি, এটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। যে কাজের ফলে মৃত্যু অনিবার্য এবং অত্যন্ত প্রবল পরিকল্পনা, উচ্চ জ্ঞান নিয়ে করা হচ্ছে, সেটা হচ্ছে খুন। যে কাজের মাধ্যমে মৃত্যু অনিবার্য, ধরেন যে একটা মানুষ, তাকে আপনি দেওয়ালে ঠেকায় পেটের মধ্যে গুলি করলেন, তার মানে কি এই গুলির মাধ্যমে এই লোকের মৃত্যুটা অনিবার্য। সে আর লুকানোরও কোনো সুযোগ নাই, যাওয়ারও কোনো সুযোগ নাই। মাথায় গুলি করছেন পিস্তল ঠেকাইয়া তাকে। ঠিক আছে, তাইলে কি এখানে দ্বিতীয় কোনো অপশন নাই মৃত্যু ব্যতীত? তাই এইটাই হচ্ছে যে কাজের মাধ্যমে মৃত্যুটা অনিবার্য এবং অত্যন্ত প্রবল, মানে ডিগ্রি অফ প্রবাবিলিটি, সম্ভাবনাটা খুবই প্রবল, সেটা হচ্ছে খুন। ঠিক আছে, তাহলে খুন হইতে হইলে আপনার কি কি কন্ডিশন থাকবে? খুন হইতে হইলে যে যে কন্ডিশন গুলো থাকতে হবে, সেটা হচ্ছে আপনার এটা এমন একটা কাজ হবে যে কাজের মাধ্যমে মৃত্যুটা একদম অনিবার্য এবং এখানে মৃত্যু ব্যতীত আর কোনো পথ নাই, তাহলে হচ্ছে সেটা খুন হবে। তাহলে তাহলে আমরা বুঝতে পারতেছি যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই যদি কেউ কোনো কিছু করে, সেটা হচ্ছে খুন। আরেকটা হচ্ছে সেটা হইতে পারে এমন কোন দৈহিক আঘাত, যে আঘাতের মাধ্যমে মৃত্যুটা নিশ্চিত হবে, সেটাও খুন হবে। তো এটা আবার কি? এটা হচ্ছে ধরেন যে একটা লোকের হার্টের অপারেশন করছে। ঠিক আছে, পেটের মধ্যে শিলায় আছে, আপনি জানেন যে ওনার হার্টের অপারেশন হয়েছে। নর্মালি একটা মানুষ, নর্মালি একটা মানুষের পেটে আঘাত করলে কি, হালকা যদি আপনি একটু ধাক্কা দেন সে মরবে না। কিন্তু একটা অপারেশনের রুগীরে যদি একটু হালকা ধাক্কা দেন সে মরে যাবে। এখন আপনি যদি জেনে শুনে তাকে ধাক্কা দেন, তাহলে সেটা খুন হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এমন কাজ যে আঘাতের মাধ্যমে কি মৃত্যুটা আপনার হওয়ার সম্ভাবনা, মৃত্যুটা হবে। নর্মালি হওয়ার কথা না, কিন্তু হবে। আপনি যদি ওই ওর কন্ডিশনটা জেনে আপনি যদি আঘাত করেন, তাহলে আমরা কোন কি বুঝতেছি। তারপরে এমন একটা কাজ, যে কাজের মাধ্যমে স্বাভাবিকভাবেই একটা মানুষের মৃত্যু হয়, সেটা জানেন আর না জানেন এটা ফ্যাক্ট না। সেটা কেমন? সেটা হচ্ছে ধরেন একটা লোক দাঁড়ায় আছে, আপনি কি করলেন, একটা তরবারি নিছেন, তরবারি নিয়ে তার গলা আলাদা করে ফেলছেন। এখন আপনি যদি বলেন আমি তো
গলা আলাদা করলে যে সে মরবে, এটা কি মরার কথা কিনা, এই কথা বলে আপনি পার পাবেন না। যে কাজের মাধ্যমে প্রকৃতিগত ভাবেই একটা মানুষের মৃত্যু মানে একদমই নিশ্চিত, যে তাহলে সেটাকে আমরা খুন বলতে পারবো। ধরেন, বুঝতে পারছেন আশা করছি, ঠিক আছে? মানে ধারালো অস্ত্র দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলছেন, এখন বললেন যদি আমি তো জানি না মাথা দ্বিখণ্ডিত করলে মারা যায়, এগুলা কোনো অপশন নাই এখানে। মানে মৃত্যু ব্যতীত আর কোনো প্রকৃতিগত ভাবে অপশন নাই, এটাও খুন হিসাবে আমরা ধরবো। আর একটা বিষয় হইতে পারে এমন কোন বিপজ্জনক কাজ, ঠিক আছে, যে কাজের মাধ্যমে একটা মানুষের মৃত্যু হতে পারে, ঠিক আছে, ওই বিপজ্জনক কাজটাকে আপনার হচ্ছে এমন আশু বিপজ্জনক যেটার মাধ্যমে মৃত্যু ঘটতে পারে, এবং দৈহিক এমন একটা আঘাত হবে যার মাধ্যমে মৃত্যু হতে পারে। যেমন আপনি কোনো অজুহাত ছাড়াই যদি কাউকে কোনো গুলি করেন এবং সে যদি মারা যায়, কোনো অজুহাত নাই, আপনি বাঁচার জন্য না, এমনিতেই মারছেন আপনি, যেই মারার মাধ্যমে মৃত্যুটা আশঙ্কাজনক বিপজ্জনক একটা কাজ করছেন, সেটাও আমরা কি খুন বলে অভিহিত করব। তাহলে চারটা ব্যাখ্যা আমরা জানলাম খুন খুন হওয়ার পিছনে। তাহলে এই কাজগুলা করলে খুন হবে, তাইলে খুন হবে না কোন কাজগুলা করলে? ঠিক আছে, এইটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে 300 ধারাতে। খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায়? 300 ধারাতে। তাহলে চারটা ব্যাখ্যা আমরা দেখলাম যে যে কাজের মাধ্যমে খুন হয়, ঠিক আছে। এখন আমরা 300 ধারাতে গেলে আমরা বুঝতে পারবো অপরাধজনক নরহত্যাটা তাহলে কখন হচ্ছে। ঠিক আছে, খুন কখন হচ্ছে এটা তো আমরা বুঝে গেলাম, তাই না? তাহলে আপনাদেরকে যদি আমি দুই তিনটা প্রবলেম বলি, যেমন এই প্রবলেম গুলা দেখেন, 1 নাম্বার যে আমি ফ্যাক্টটা বলেছি আপনাদেরকে, খুন হওয়ার পিছনের যে এই চারটা বিষয় আপনারা বুঝলেই আর অপরাধজনক নরহত্যা বুঝতে অসুবিধা হবে না। এই জন্য আমি আগে খুনটা বোঝাচ্ছি, ঠিক আছে। ক, করিম রহিমকে করিম রহিমকে আপনার হচ্ছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কি করছে? গুলি বর্ষণ করছে, এর ফলে রহিম মারা গেছে। করিম রহিমকে গুলি বর্ষণ করছে, রহিম মারা গেছে, তাইলে এখানে কি হয়েছে? খুন না অপরাধজনক নরহত্যা? খুন। খুন হবে স্যার, খুন। খুন শুন স্যার। স্যার। খুন। আচ্ছা, 2 নাম্বার যে ব্যাখ্যাটা বলছি, এটা হচ্ছে কি একদম মৃত্যু নিশ্চিত, এটা আর কোনো মানে উদ্দেশ্যই মৃত্যু ঘটানো। আচ্ছা, 2 নাম্বার যে প্রবলেমটা আমি বলছি, যে রহিম একটা হার্টের অসুখে ভুগতেছিল, হার্ট অপারেশন হয়েছে আপনার হচ্ছে কি ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে। এখন করিম জানে যে রহিমের একটা অপারেশন হয়েছে, সে তার পেটের মধ্যে বা তার বুকের মধ্যে হালকা করে আঘাত করছে, যে আঘাতের মাধ্যমে একটা মানুষ মরার কথা না, কিন্তু রহিম জেনে শুনেই করিমের বুকে আঘাত করছে। ঠিক আছে, তাহলে এই যে আঘাত করার ফলে করিমের মৃত্যু হয়েছে, এই ক্ষেত্রে এখানে কি সংঘটিত হয়েছে? খুন না অপরাধজনক এ- হত্যা? এটাও খুন স্যার। এটাও খুন হবে স্যার। এটাও খুন। 2 নাম্বার মানে নরহত্যা স্যার, এটা নরহত্যা স্যার। না না, খুন খুন। না, নরহত্যা না, নর খুন। আপনার অসুখটা তো জানে, জেনে শুনে সে এই কাজটা করছে যাতে সে মরে, বুঝছেন কিনা? কন্ডিশন জানে, যদি জেনে করে তাহলে খুন হবে, না জেনে করলে অপরাধজনক নরহত্যা হবে, বুঝছেন কিনা? আচ্ছা, 3 নাম্বার যেটা বলছি, ধরেন যে করিম রহিমকে ধারালো অস্ত্র দিয়ে গলা মানে মাথা থেকে, শরীর থেকে গলা বা মাথা আলাদা করে দিচ্ছে, তো এটা কি হয়েছে? যেটা একটা মানুষের স্বাভাবিক এ- মৃত্যুর জন্য যথেষ্ট, খুন হয়েছে। খুন আচ্ছা, স্যার। এটাও খুন হবে স্যার। হ্যাঁ, এমন ধরেন যে আবার করিম, 4 নাম্বার ব্যাখ্যা যেটা, করিম রহিমকে কি করছে আপনার এই ইয়ে করছে, গুলি ছুড়ছে কোন ধরনের কারণ ছাড়াই, তাহলে সেটা কি হবে? খুন এটাও খুন হবে, হবে স্যার। কারণ এটা একটা বিপজ্জনক কাজ। ঠিক আছে, তাহলে এই এই খুনটা যদি আপনি বুঝে যান, এখন আমরা অপরাধজনক নরহত্যাটা বুঝতে সুবিধা হবে। এগুলো বুঝতে হবে, প্রবলেম আসবে কিন্তু এমসিকিউ রিটেন সব জায়গায় প্রবলেম আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমি যেটা পড়াইছি এতক্ষণ, অপরাধজনক নরহত্যা খুনের পর্যায়ে পড়ে কখন? এই যে দেখেন, যে কাজের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে তা মৃত্যু ঘটানোর জন্য যদি করা হয় তাহলে সেটা খুন হবে। এমন কোন কাজ করা হয়েছে যে আঘাতের মাধ্যমে মৃত্যু হতে পারে বলে আসামি জানে, ওই যে অসুস্থ অসুস্থ মানুষকে আঘাত করা, যে আঘাতে সাধারণত মরার কথা না কিন্তু সে মরে গেছে, খুন হবে। আচ্ছা, ওই যে ধারালো অস্ত্র দিয়ে,
প্রকৃতির প্রকৃতি বলে সেটা খুন। আর একটা হচ্ছে আশু বিপজ্জনক কাজ, অজুহাত ছাড়াই মারলো। দেখছেন এই চারটা ব্যাখ্যা কি 300 ধারার, কয়েক কত ধারা, 300 ধারার। এই চারটা ব্যাখ্যা অবশ্যই ব্যতিক্রম সাপেক্ষে, ব্যতিক্রমটা আমরা পরে দেখব, ব্যতিক্রমটা আমরা এখন দেখব। যে কাজগুলা করলে খুন হবে না, অপরাধজনক হত্যা হবে। এখন আমরা খুনের চ্যাপ্টারটা বুঝে গেছি। আর যারা লিখিত দিবেন তারা হচ্ছে এই এখান থেকেই এই চারটা ব্যাখ্যা পড়ে ফেলবেন, যে চারটা ব্যাখ্যার মাধ্যমে খুন হয়। এই চারটা ব্যাখ্যা পড়লে আপনার আর বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ বলবো যেটা হচ্ছে আপনার অপরাধজনক নরহত্যাকে ইঙ্গিত করবে। দেখেন, যেখানে বাঁচার সুযোগ আছে, মরারও সুযোগ আছে, ওই কাজের মাধ্যমে যদি কেউ মারা যায় তাহলে সেটা হবে অপরাধজনক নরহত্যা। মনে করেন যে আপনি একটা রাস্তার মধ্যে হালকা একটু গর্ত করে রাখছেন, উপরে একটা কিছু বিছায় রাখছেন। মনে করেন অপশন আছে, এটা একটা লোকের বাড়ি, এটা একটা লোকের কি বাসা। এখন সে এদিক দিয়েও বাসা থেকে যাইতে পারে, বাজারে এদিক দিয়েও যাইতে পারে। মনে করেন 3-4টা রাস্তা আছে। তো আপনি কি করছেন এই হচ্ছে, আমি আমি ক্লাসে আছি ভাইয়া, একটু পরে। হ্যাঁ, ক্লাস করছি ভাইয়া। আচ্ছা, করতেছি করতেছি। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে আহ এইখানে বাজার, ঠিক আছে। তো এখন কি হয়েছে, এই রাস্তার এইখানে মনে করেন যে কি করছে, এইখানে আপনার একটু গর্ত করে আপনি একটু ঢাইকা রাখছেন। ঢাইকা রাখছেন, সে এদিক এই রাস্তা দিয়েও যাইতে পারে, এই রাস্তা দিয়েও যাইতে পারে, এই রাস্তা দিয়েও বাজারে যাইতে পারে। এখন সে কোনো কারণে এই রাস্তা দিয়ে আসলো, আয়সা গর্তে পা দিছে, পা দেওয়ার পর পরে সে মরে গেছে। এটা আমরা খুন বলে বিবেচিত করব না, কারণ এটা এমন একটা গর্ত, যে গর্ত দিয়ে খুন হইতেও পারে, মানে মারা যাইতেও পারে, আবার নাও যাইতে পারে। আবার সে এই রাস্তা দিয়েও যাইতে পারে, এই রাস্তা দিয়েও, মানে অনেকগুলো অপশন যদি থাকে, ঠিক আছে, একদম টার্গেটেড না। যদি টার্গেটেড হয় তাহলে সেটা খুন হবে। এখন এই গর্তটাই যদি এমন ভাবে করা হয়, ধরেন যে এই গর্তটাই করছে এমন ভাবে, এই গর্ত, এটা একটা গর্ত, এটার ভিতরে মনে করেন যে ইয়ে রাখছে, ওই যে ছুরি বাঁধায় রাখছে, ছুরি, এই প্রচন্ড ধারালো ছুরি রাখা দিচ্ছে ভিতরে, আগুন ধরায়া সেটার ইট বালি দিয়ে উপরে আটকায় রাখছে কোন রকম। ভিতরে আগুন আর ছুরি গাঁথানো, মানে এটার ভিতরে যে কি উপরে, তার কি মৃত্যু ব্যতীত আর কোনো অপশন আছে? তাই না? অপশন নাই। এই কাজটার মধ্যে যদি ডিগ্রি অফ প্রবাবিলিটি বলে যে এটা খুন করার জন্যই করা হয়েছে, তাহলে সেটা খুন হবে। আর যদি দেখা যায় যে না, মরতেও পারে নাও মরতে পারে, তখন সেটা অপরাধজনক হত্যা হবে। এটা হচ্ছে আপনার কিছু ইস্যু, কিছু বেসিক ইস্যু, ঠিক আছে। এটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করে আপনাকে বুঝতে হবে। এই জন্য খুন আর অপরাধজনক হত্যাকে কখনো ওভাবে পার্থক্য করা যায় না। জিনিস দুইটা কাছাকাছি। আপনার পরীক্ষায় কখনো আসবে না যে খুন আর অপরাধজনক নরহত্যার পার্থক্য কি। আসবে যে অপরাধজনক নরহত্যা এবং খুন দুইটাকে কিভাবে আপনি মানে বিবেচনা করবেন, আলাদা আলাদা ভাবে আপনি কিভাবে আপনি দুইটাকে ডিফাইন করবেন। হ্যাঁ, একটা থেকে আরেকটা কিভাবে আপনার মানে ইয়ে ডিফারেন্ট। তো এখন আপনার কিছু কিছু কাজ আছে, একই কাজের মাধ্যমে খুনও হইতে পারে, অপরাধজনক হত্যা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কি, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ডিগ্রি অফ প্রবাবিলিটি, মানে কি, মরার সম্ভাবনা কতটুকু কোথায়। তাহলে এই উদাহরণ থেকে আপনি বুঝতে পারছেন কিনা যে ডিগ্রি অফ প্রবাবিলিটি জিনিসটা কি। মানে খুন হওয়ার সম্ভাবনা কোথায় বেশি। মনে করেন নর্মাল গর্ত, এখানে পড়লে মানুষ মরতেও পারে, নাও মরতে পারে। এখানে ভিতরে আগুন ধরায় দিলে, আবার পেরেক গাইছা দিলে ধারালো, তাইলে এখানে থেকে তো বাঁচার সুযোগ নাই। তার মানে এখানে খুন হবে। একই কাজ একটু ভিন্নভাবে করলে সেটা অপরাধজনক নরহত্যা হবে। তার মানে আমাদেরকে দেখতে হবে যে আপনার খুন হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, ডিগ্রি অফ প্রবাবিলিটি। এটা মাথায় রাখবেন সবসময় ডিফারেন্সিয়েট করতে গিয়ে। এটা হচ্ছে বেসিক একটা বিষয়, ঠিক আছে। এখন আমরা দেখব যে অপরাধজনক নরহত্যাটা কিভাবে আপনার হচ্ছে খুন থেকে আলাদা। তাহলে 300 ধারা থেকে আমরা এটা বুঝে যাব। এই 299 ধারা থেকে আমরা কিন্তু ক্লিয়ার মেসেজ পাচ্ছি না। অপরাধজনক নরহত্যার বিষয়ে ক্লিয়ার মেসেজটা পেতে হলে 300 ধারাতে আসতে হবে আমাদেরকে ঘুরে ফিরে, ঠিক আছে। 300 ধারাটা যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলে আমরা 299 ধারায় যে অপরাধজনক নরহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে এটা বুঝে যাব।
কিন্তু 299 ধারা নিয়ে বসে থাকলে আপনি বুঝতে অসুবিধা হবে। এই দুইটা লাইন দিয়ে আমরা বুঝে যাব কোনটা অপরাধজনক নরহত্যা। আর এইটা আমি একটু বেশি সময় নিয়ে বোঝাচ্ছি, কারণ এখান থেকে এমসিকিউ রিটেন সবসময় আসে বিভিন্ন আঙ্গিকে। আচ্ছা, তো এখন দেখেন, যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা, এটা তো আমরা জানি, আক্রোশে কোনো ব্যক্তিকে হত্যা করে তখন সে খুন করে। এখন নিন্দনীয় নরহত্যা যেটা, এটাকে আবার দণ্ডবিধি 300 ধারায় দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে খুনের পর্যায়ে পরে এমন নিন্দনীয় নরহত্যা, আর একটা হচ্ছে খুনের পর্যায়ে পরে না এমন নিন্দনীয় নরহত্যা। মানে একটা হত্যা, এটা একটু ভালো করে বুঝতে হবে আপনাকে। দেখেন, আমি এটা আরেকটু ভালো করে বুঝাই। মনে করেন একটা লোক মারা গেছে, এটা যেমনি মারা গেছে, তাহলে এটা হবে, আমরা প্রথমেই কি তাকে খুন হয়েছে কি হয়েছে না এটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, প্রথম এটা হয়েছে কি, একটা মানুষ যেহেতু মারা গেছে তার মানে এটা হত্যা হয়েছে। কি হত্যা? নিন্দনীয় নরহত্যা, কালপাবল হোমোসাইড। একটা মানুষ মারা গেছে, তার মানে আমরা ধরে নিচ্ছি নিন্দনীয় নরহত্যা হচ্ছে এই হত্যাটাই, যে একটা মানুষ মারা গেছে, এটা খুন হয়েছে কি হয়েছে না, এটা আমরা পরবর্তীতে আপনার অ্যানালাইসিস করব। তাহলে নিন্দনীয় নরহত্যাটা কি খুনও হইতে পারে, আবার নিন্দনীয় নরহত্যাটা খুন নাও হইতে পারে। এই কথাটা কি দুইটা লাইনে বলা হয়েছে, যে মানে একটা মানুষ মারা গেল মানে কি খুন হইলো না নিন্দনীয় নরহত্যা হইলো? কোনটা বলবেন প্রথমত? খুন। না না, খুন না। একটা মারা তো যাওয়া মারা মানে গেলে কি তো আমরা খুন খুনই হওয়া? বলবো। নিন্দনীয় নরহত্যা। প্রথম আপনি ধরে নেবেন নরহত্যা। এখন সে কি সিচুয়েশনে মরছে এটা বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক সিচুয়েশনটা আছে। ডিমান্ড করবে। বুঝছেন কিনা? প্রথম ধরেন হত্যা। একটা লোক আপনার হচ্ছে, আপনি মারার ইচ্ছা নাই, আপনার দস্তাদস্তি করে মারা গেছে, তাইলে তো সেটা খুন হয় নাই। ধরেন জি না। দুষ্টামি করতে গিয়ে মারা গেছে, ধরেন উত্তেজনা বশত আপনার কোনো একটা আঘাতে সে মারা গেছে, সেটা দিয়ে সে মরার কথা না। ঠিক আছে, ধরেন জি। সে আপনারে মারতে আসছে, আপনি তার একটা থাপ্পড় দিয়েছেন, সে মারা গেছে, তার মানে কিন্তু আপনি খুন করেন নাই। তার মানে আপনার প্রথমেই আমরা চিন্তা করব কি নিন্দনীয় নরহত্যা হয়েছে, তারপরে আমরা চিন্তা করব এই হত্যাটা খুন নাকি নরহত্যা। বুঝছেন? তাইলে এই দুইটা লাইন বুঝবেন, তাহলে আপনার মাথায় চিন্তা আসবে কি একটা মানুষ মারা গেছে তার মানে এটা নিন্দনীয় নরহত্যা। মানে নর্মালি না, প্রকৃতিগত ভাবে মারা যায় ওইটা না। আমরা তো মরি, তাই না? ঘরে বসে আমরা মরি না, সৃষ্টিকর্তা নিয়ে যাই। এটা তো আর খুন বা নিন্দনীয় নরহত্যা দুইটার একটাও না। এটা তো প্রকৃতির নিয়ম। এখন আপনি কাউকে থাপ্পড় দিচ্ছেন, মরে গেছে, ধস্তাধস্তি করতে গিয়ে মরে গেছে, উত্তেজনা বশত কাউকে লাথি দিচ্ছেন, হ্যাঁ মরে গেছে, তাহলে যেটাই হোক এটা তো আমরা পরে ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। তো আমরা একটা মানুষ মরে গেছে, আমার বুঝার সুবিধার জন্য, একটা মানুষ মরে গেছে মানে আমরা ধরে নিব নিন্দনীয় নরহত্যা হয়েছে, তারপরে দেখবো যে নিন্দনীয় নরহত্যাটা কি খুন হয়েছে কিনা। তাহলে খুনের পর্যায়ে পরে এমন নিন্দনীয় নরহত্যা, খুনের পর্যায়ে পরে না এমন নিন্দনীয় নরহত্যা। কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, অ্যামাউন্টিং মানে কি যেটাকে কাউন্ট করা হবে খুন, আর কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার মানে যেটাকে কাউন্ট করা হবে না খুন হিসাবে। তাহলে এই দুইটা লাইন কি বুঝছি কিনা আমরা? তারপর আমরা সামনে আগাবো, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আবার স্যার একটু আবার বলুন, পেস্ট লাগছে স্যার। এই অন্য আরেকজন বলেন, বুঝছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝছি। তাহলে একটা মানুষ মারা গেল, সেটা প্রথমত নিন্দনীয় নরহত্যা, তারপরে আমরা দেখবো সেটা খুন হয়েছে কিনা। তাহলে নিন্দনীয় নরহত্যা খুনের পর্যায়ে পরে, আবার নিন্দনীয় নরহত্যা খুনের পর্যায়ে পড়ে না। তাইলে এই ধারা থেকেই তো আমরা বুঝতে পারবো যে কোনটা খুনের পর্যায়ে পড়ে নাই। বুঝাইতে পারছি? জি জি জি। এটা অনেকের প্যাচ লাগে, এই জন্য একটু সময় নিচ্ছে। স্যার, নরহত্যা আর নিন্দনীয় নরহত্যা কি একই বিষয়? একই জিনিস, একই যেটা জিনিস, জি। যেটা যেটা উদ্দেশ্যপ্রণীত ভাবে একটা মানুষকে আঘাত করা হয়, মৃত্যুর যে সেজন্য নিশ্চিত মৃত্যু হয়, সেটা হবে খুন। তাহলে সেটা আর খুন, যেটা হ্যাঁ। তাহলে সেটা আপনি খুন, আর কি যেটা বলবেন? উদ্দেশ্য থাকে না, যে তাকে আমি একটা আঘাত করলাম কিন্তু সে হঠাৎ মারা এটা গেছে, সেটা নিন্দনীয় হবে নির্দলীয় নরহত্যা। নিন্দনীয় জি নরহত্যা। এখন জি জি। এই যে তাইলে আমরা কি নিন্দনীয় নরহত্যা, প্রথম আমাদের মাথায় চিন্তা আসবে নিন্দনীয় নরহত্যা, জি তারপরে আমরা দেখবো এটা কি খুন হয়েছে কিনা। তাহলে এই দুইটা লাইন বুঝতে জি। সুবিধা হবে। নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়?
নিন্দনীয় নরহত্যা কখন খুন হয় না, মানে নিন্দনীয় নরহত্যাই থাকে। ক্লিয়ার? এরপরও না বুঝলে আর বাংলাদেশের কেউ বোঝানোর ক্ষমতা রাখার কথা না। বারবার বলতেছি। আচ্ছা দেখেন, স্যার খুনের একটা পর্যায়ে কথা বলতে পারেন? না পরে, খুনের পর্যায়ে পড়ে না এমন নিন্দনীয় নরহত্যা, তাহলে কোনটা খুনের পর্যায়ে পড়ে না, এই নরহত্যাটা কোনটা, এটা 300 ধারা থেকে বুঝবো। তার মানে এটা বলতেছে যে আপনার নিন্দনীয় নরহত্যা খুন না, কোন কাজগুলা করলে খুন হবে না, নিন্দনীয় নরহত্যা হবে। যেমন যদি মারাত্মক উত্তেজনা নিয়ে কেউ যদি আত্মসংযম হারিয়ে, ঠিক আছে, কাউকে মেরে ফেলে, তখন সেটা খুন হবে না, নিন্দনীয় নরহত্যা হবে। তার মানে কি, জি, একটা মানুষ মরলেই খুন হচ্ছে না, কিন্তু নিন্দনীয় নরহত্যাও হচ্ছে। তার মানে আমরা ধরে নিচ্ছি প্রথম নিন্দনীয় নরহত্যা। তার মানে কি, ধরেন যে এ একটা লোক এ কি করছে, এর বাপ মা তুলে গালি দিছে, এই যে লাল মিয়া আপনার গালি দিছে কারে, এই যে কালো মিয়ারে। কালো মিয়া কি করছে, কালো মিয়া কালো মিয়া কি করছে, লাল মিয়ার গালিটা খুব মারাত্মক ভাবে হিট হয়েছে, সে গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার বাপ মারে গালি দিছে, সে কি করছে, রাস্তার পাশে একটা ছুরি বা একটা লাঠি ছিল, এটা দিয়া এর এর বাড়ি মারছে রাগের মাথায়। তাহলে প্ররোচনাটা যার এখান থেকে আসছে, বাড়িটা বা আহ, ছুরিকাঘাতটা তার শরীরেই হইছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে খুন বলবো না, নিন্দনীয় নরহত্যা বলবো। কারণ সে তাকে প্ররোচিত করছে, উত্তেজিত করছে। উত্তেজনা সহকারে যদি কেউ কাউকে মেরে ফেলে, সেটা কি হবে, নিন্দনীয় নরহত্যা হবে। সেটা প্রমাণ করতে হবে, বুঝছেন কি না? এটা তো থিওরিটিক্যালি পড়তেছি আমরা, প্রমাণ জি, সাপেক্ষে। হ্যাঁ, জি। প্রমাণ করতে পারলে আমরা পরীক্ষায় তো আর লিখবো না, প্রমাণ করতে পারলে আমরা থিওরিটিক্যাল কথাবার্তাই লিখবো পরীক্ষায়। পরীক্ষায় লিখবো কি, একেবারে সহজ ভাষায় লেখেন উত্তেজনা, এটা দাগায় ফেলেন বইয়ের মধ্যে, শর্ট সাজেশন ফার্স্ট ডিভিশন বইটা বের করে এই উত্তেজনাটা দাগায় ফেলেন। আকস্মিক প্ররোচনার ফলে কি, মারাত্মক ভাবে যদি কেউ উত্তেজিত হয়, আত্মসংযম হারিয়ে ফেলে, তাহলে একটা বিষয়। 2 নাম্বার ব্যতিক্রম, এটারও ব্যতিক্রম আছে, এটা পরে জানবো। 2 নাম্বার ব্যতিক্রম দেখেন, তাহলে 1 নাম্বার লেখেন উত্তেজনা। এখন আমরা 2 নাম্বারে যাব। হ্যাঁ, 2 নাম্বারে যাব। 2 নাম্বারে হচ্ছে নিন্দনীয় নরহত্যা। এটা ঠিক আছে, খুনের সমিল হবে না যদি সেটা আত্মরক্ষার্থে কেউ ব্যবহার করে। ধরেন যে একটা লোক আত্মরক্ষার্থে কাউকে মেরে ফেলছে, কিভাবে, কি কি করতে গিয়ে, আত্মরক্ষার্থে। তাহলে আত্মরক্ষার্থে কি, আপনারে লাল মিয়া মাইরা মারতে আসতেছে, কালো মিয়া কি করছে, লাল মিয়ার পেটে ছুরি বসাই দিছে, নাইলে তো কালো মিয়া মারা যাবে। এই যে আত্মরক্ষার্থে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে সেটা খুন হবে না নিন্দনীয় নরহত্যা হবে? কিন্তু দুইটার একটা হবে না। না নিন্দনীয় না, নরহত্যা হবে। প্রথম নিন্দনীয় নিন্দনীয় নরহত্যা নরহত্যা হবে, প্রথম তারপরে নিন্দন হচ্ছে হতে হবে ব্যতিক্রম কিন্তু, যাবে। জি জি, প্রথম আচ্ছা পরে শোনেন, হবে এটা, জি। একটাও হবে না এটা বলা যাবে না। প্রথমত আত্মরক্ষার্থেও যদি কেউ কাউকে মেরে ফেলে, সেটাকে আমরা নিন্দনীয় নরহত্যা বলবো। তারপরে ব্যতিক্রম সাপেক্ষে আমরা সেটাকে তাকে রিলিজ দিব, বুঝছেন কিনা? ব্যতিক্রম কোথায় আছে, 96 থেকে 106। যেহেতু এটা ব্যতিক্রমে পড়ছে, সেহেতু সে আপনার কি হবে, অপরাধ হবে না, সেটা পরের বিষয়। কিন্তু আমরা এখন এখানেই থাকি আর কি। তাহলে আত্মরক্ষার্থে যদি কেউ কাউকে মেরে ফেলে, সেটা কি হবে, নিন্দনীয় নরহত্যা হবে। আর যদি অপশনের মধ্যে থাকে অপরাধ হবে না, তাহলে সেটা অপরাধ হবে না, ওইটা দিবেন। কিন্তু আমরা এখন পড়তেছি কোনটা খুন আর কোনটা নিন্দনীয় নরহত্যা, এটা। আচ্ছা, তাহলে 2 নাম্বার লেখেন আত্মরক্ষা, 1 নাম্বার লেখেন উত্তেজনা। 5টা ব্যতিক্রম আছে, তাইলে 5টা কার ব্যতিক্রম, খুনের ব্যতিক্রম। মানে যে 5টা কাজ করলে খুন হবে না, কি হবে, নিন্দনীয় নরহত্যা হবে। এই জন্য আমি অনেক বক বক করে আসছি প্রথমত, নিন্দনীয় নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে কখন পড়ে না, এটা বলে আসছি এখন বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে আপনার আত্মরক্ষা গেল, উত্তেজনা গেল। 3 নাম্বারে আমরা দেখব, সরকারি কর্মচারী যদি আপনার এই সীমা, সরকারি কর্মচারী, ঠিক আছে, নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি কোনো সরকারি কর্মচারী বা কর্মচারীকে সাহায্যকারী ব্যক্তি সরল বিশেষে আইনানুগ সীমা অতিক্রম করে ফেলে এবং কারো মৃত্যু ঘটায়, ঠিক আছে।
যদি আপনার সরকারি যেই কর্মচারী আছে সে যদি সীমা অতিক্রম করে এবং সীমা অতিক্রম করে কাউকে মেরে ফেলে, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। বুঝছেন কিনা? সরকারি কর্মচারী যদি কাউকে মেরে ফেলে সেটা কি হবে না? খুন হবে না, সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা। তারপরে 4 নাম্বার দেখেন, আকস্মিক উত্তেজনা, আকস্মিক বিবাদ। ধরেন যে একজন লোক আর একজন লোক, দুইজন ধস্তাধস্তি করতেছে, ঠিক আছে, কোনো একটা বিষয় নিয়ে। একজন মারা গেছে হঠাৎ করে ধস্তাধস্তির সময়, গলা চেপে ধরছে, মরে গেছে, তার মারার ইচ্ছা ছিল না। আকস্মিক বিবাদের সময়, ওই যে ধরেন অনেক সময় বাজারে দেখা হয় দুই বন্ধু মিলে একটা দুষ্টামি করতে গিয়ে, অথবা কয় তুই আমার টাকা দিস না কেন, এই সেই করতে করতে একটু ধস্তাধস্তি করতেছে, কেউ কাউরে মারার জন্য না, কিন্তু হ্যাঁ সে মরে গেছে, তাহলে সেটা খুন হবে না, কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। আর 18 বছরের অধিক বয়স্ক কোন লোক যদি মরতে চায় এবং তাকে যদি কেউ মারে, বলে আমারে মেরে ফেলো, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। এবং তার সম্মতি দেওয়ার ক্ষমতা থাকতে হবে। সে যদি 18 বছরের নিচে হয় এবং সে যদি বলে আমাকে মেরে ফেলো, পৃথিবীর কোনো কিছু আর আমার টানে না, আমার ভালো লাগে না, পৃথিবীর কোনো কিছু আমার আকর্ষণ করার মতো কিছু আর বাকি নাই, ঠিক আছে, ঠিক আছে, আমি অতল গব্বরে হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি, সেটা আপনার খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। অথবা এমন একটা ঝুঁকিপূর্ণ কাজ যেটা হচ্ছে আপনার করতে বলে এবং সে যদি জেনে বুঝে সেটা করে, করতে গিয়ে মরে যায়, ঠিক আছে, ধরেন যে রেলিং এর উপর দিয়ে হাঁটো, হ্যাঁ, যে হাঁটতেছে তার বয়স 18 বছরের বেশি, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে যদি মরে যায়, সে তো জানে যে এখানে ঘটলে বিপদ হতে পারে, সেক্ষেত্রে সেটা খুন হবে না, অপরাধজনক নরহত্যা হিসেবে কাউন্ট হবে। তাহলে কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় এবং যে মরতে চায় তার বয়স যদি 18-র বেশি হয়, সম্মতি দেওয়ার মতো যোগ্যতা থাকে, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। এই হচ্ছে আপনার 5টা ব্যতিক্রম, ঠিক আছে। এই 5টা ব্যতিক্রম যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি বুঝে যাবেন কোনটা খুন, কোনটা অপরাধজনক নরহত্যা। তাহলে অপরাধজনক নরহত্যা খুনের পর্যায়ে পড়ে, অপরাধজনক নরহত্যা খুনের পর্যায়ে পড়ে না। দুইটাই কি আমরা বুঝতে পারছি কিনা? আর অপরাধজনক নরহত্যা খুনের পর্যায়ে পরে কোনটা? ওই যে আমরা প্রথম যেটা পড়ে আসছি, খুন হবে কোন কোন কাজ, এই যে অপরাধজনক নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে, এই যে 4টা ব্যাখ্যা আছে, এই 4টা কাজ করলে সেই অপরাধজনক নরহত্যাটা খুনের পর্যায়ে পড়ছে। তাহলে কোনো মৃত্যু ঘটলে আমরা প্রথম তাকে কি বলবো? খুন না অপরাধজনক নরহত্যা? অপরাধজনক জি নরহত্যা স্যার। স্যার। অপরাধজনক নরহত্যা। অপরাধজনক নরহত্যা। তারপর আমরা বিবেচনা করব যে এই অপরাধজনক নরহত্যাটা খুনের পর্যায়ে পড়ছে নাকি অপরাধজনক নরহত্যাটা খুনের পর্যায়ে পড়ে নাই। দেখছেন সুন্দর হয়েছে না বিষয়টা? মজা হয়েছে কিনা বুঝতে? মজা জি হয়েছে আরে স্যার, ওই যে 18 বছরের কম যদি হয়, 18 বছরের যদি তাইলে কম খুন হয় হবে, স্যার, তাইলে খুন ওইটাই। হবে, খুন হবে, খুন হবে। তার তো সম্মতি দেওয়ার অধিকার নাই, সম্মতি দেওয়ার যোগ্য না সে, সেটা খুন হয়ে যাবে। বুঝছেন? ঠিক আছে। কন্ডিশনের বাইরে গেলেই খুন হবে, জি স্যার। কন্ডিশনের ভিতরে থাকলে খুন হবে না। এটা প্রমাণ করতে হবে, থিওরিটিক্যালি পড়ছি আমরা। আচ্ছা, তো একটা লোক মারা গেছে কোনো একটা কারণে, তাহলে আমরা কি বলবো বোঝার জন্য? কি হয়েছে? অপরাধজনক নিন্দনীয় নরহত্যা নরহত্যা। হয়েছে, নিন্দনীয় নরহত্যা হয়েছে। তারপরে আমরা দেখবো নিন্দনীয় নরহত্যাটা কি খুন হয়েছে কিনা। আর না হইলে নিন্দনীয় নরহত্যা নিন্দনীয় নরহত্যাই থাকে, খুন হয় না। তাহলে নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়, নিন্দনীয় নরহত্যা কখন খুন হয় না। এখন যদি এমসিকিউ তে প্রবলেম আসে, পারবেন না? জি নিন্দনীয় নরহত্যা পারবো। খুন হয়, কয়টা ব্যাখ্যা দিচ্ছে? 4টা। আর নিন্দনীয় নরহত্যা খুন হয় না, কয়টা ব্যতিক্রম আছে? 5টা। 5টা পাঁচটা। স্যার। 5টা ব্যতিক্রমে খুন আচ্ছা। হয় না। এখন এখন লিখিত পরীক্ষায় আসতে পারে নিন্দনীয় নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে, কখন খুনের পর্যায়ে পড়ে না, আমরা কি লিখতে পারবো কিনা? পারবেন জি স্যার, ইনশাল্লাহ। বলেন। 4টা ব্যাখ্যা আর অথবা, হচ্ছে 5টা হ্যাঁ, ব্যতিক্রম। জি, অথবা এইভাবেও আসতে পারে যে নিন্দনীয় নরহত্যা ইংলিশে আসতে পারে কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, নট অ্যামাউন্টিং টু মার্ডার, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। 5 মার্কের প্রশ্ন চলে আসবে। কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, অ্যামাউন্টিং টু মার্ডার মানে কি? যেটাকে
খুনের পর্যায়ে পড়ে। অ্যামাউন্টিং মানে কি? খুনের পর্যায়ে পড়া। আর নট অ্যামাউন্টিং মানে কি? খুনের পর্যায়ে পড়ে না। কখন পড়ে না? ওই যে ব্যতিক্রম থাকলে পড়ে না, আহ, ইয়ে যদি রাগান্বিত হয়ে কেউ কাউকে মেরে ফেলে। আচ্ছা, এখন এইখানে আরেকটা কথা আছে, উত্তেজনার বশে। উত্তেজনা বসে। এখন আরেকটা কথা আছে, আপনার উত্তেজনা দিচ্ছে করিমে, স্যার এই আপনি ক্ষেত্রে কি এখানে 299 এর ব্যাখ্যা দিতে হবে স্যার, যে প্রশ্ন না না, করলেন স্যার? 300 দ্বারা দিলেই হবে, 300 দ্বারা থেকেই সব ক্লিয়ার হয়। 299 খালি সংজ্ঞা দিচ্ছে, ওইটা ওইটা সংজ্ঞা আসলে দিবেন, কিন্তু এক্সপ্লেন সব 300 দ্বারা থেকে। 300 দ্বারাই তো বলে দিছি কোনটা খুন হয় কোনটা খুন হয় না। এটা কি 299 বলছে না 300-তে বলছে? ক্লিয়ার ধারণা কোনটা দিচ্ছে, 300 তিনশোতে দ্বারা না বলছে, 300-তে 299 দ্বারা? বলছে স্যার, 300 300-তে বলছে দ্বারাটাই স্যার। ক্লিয়ার মেসেজ দিচ্ছে। এই যে দেখেন, খুনের পর্যায়ে পড়ে না এমন নিন্দনীয় হত্যা মানে কি? এটাই তো কালপাবল হোমোসাইড, যেটা খুনের পর্যায়ে পড়ে না। আর খুনের সরি, এই যে এটা খুনের পর্যায়ে পড়ে না, আর খুনের পর্যায়ে পড়ে যেটা, সেটা তো পরেই। তাহলে সকল নিন্দনীয় নরহত্যাই কি খুন না? কিন্তু সকল খুন নিন্দনীয় নরহত্যা বলতে পারি না, বুঝছেন না? বলতে পারি। সকল নিজের যেখানে আবার নিন্দনীয় সকল খুন নরহত্যা নিজের হয়েছে, নয়। এটারে কি আমরা খুন বলতে পারবো সব সময়? জি না। একটা জি না। মানুষ মারা গেছে, আমি সব সময় বলছি কি, একটা মানুষ মারা গেছে আপনি মাথায় ধরে রাখেন নিন্দনীয় নরহত্যা হয়েছে, আমরা জি ডিরেক্টলি খুন হয়েছে এটা বলতে পারবো না। কখন বলতে জি পারবো? সার্কামস্ট্যান্স, ডিগ্রি অফ প্রবাবিলিটি, তারপর ওই যে কন্ডিশন বিবেচনা করে। তাহলে কি জি জি একটা মানুষ নিন্দনীয় নরহত্যা হইলেই কি খুন হয়? না। জি। না। কিন্তু স্যার যেখানে খুন আছে সেখানে কি নিন্দনীয় নরহত্যা নাই? আছে। আছে। তাহলে নিন্দনীয় নরহত্যা পার প্রথমে হইলেই খুন হয়েছে। প্রথমে ঠিক আছে, প্রথমে আমরা ধরে নেব নির্দলীয় নরহত্যা, পরবর্তীতে আমরা তথ্যপত্র বিভিন্ন ধরনের এই আলামত টালামাত এগুলো বুঝে দেখবো যে এটা আসলে মানে খুন না পাঁচটা নির্দলীয় ব্যতিক্রমের মধ্যে নরহত্যা। যদি না হ্যাঁ, পড়ে, ঠিক আছে। 5টা ব্যতিক্রমের মধ্যে যদি না পড়ে, সেক্ষেত্রে খুনের পর্যায়ে পড়বে। ঠিক জি আছে। তাহলে আপনারা তো এখন বুঝে গেছেন। তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে, সকল নিন্দনীয় নরহত্যাই খুন, কিন্তু সকল খুন নিন্দনীয় নরহত্যা না, বুঝায়া বলো। তখন আপনাকে এই যে এই দুইটা লাইন লেখা খালি ওটা বুঝাই দিলেই হবে। একই জিনিস বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, বুঝছেন কিনা? একই জিনিস বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, বুঝছেন কিনা? কি আসবে আসতে পারে স্যার? বুঝতে পারছি। মারা গেলেই নিন্দনীয় নরহত্যা, তারপরে দেখবো খুন হয়েছে কি হয়েছে না। তাহলে আমাদের এটা আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, 300 দ্বারাতে আপনার এই বিষয়টা আমরা বুঝে গেলাম যে কখন আপনার খুন হয়, কখন নিন্দনীয় নরহত্যা হয়। আপনাদের কি আপডেট হয়েছে? ব্রেনটা একটু আপডেট হয়েছে গতকালকে থেকে আজকে? হয়েছে। ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ টপিক শেষ করি। এখন আমরা আর বেশি সমস্যা হবে না। এখন আমি একটু দ্রুত পড়ায় ফেলি, যাতে আমরা আরেকটা ক্লাসে পেনাল কোড শেষ করে ফেলবো। হ্যাঁ, পেনাল কোড কিন্তু আমরা একটু এলোমেলো ভাবে পড়তেছি, কারণ এটা বড় সাবজেক্ট, তো সব পড়াইতে গেলে অনেকটা সময় লাগবে। আমি গুরুত্বপূর্ণ জায়গাটা বুঝাই দিব আর বাকিগুলো বলে দিব, আপনারা খালি বই থেকে পড়ে নেবেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব আপনার হচ্ছে 300 আপনার 2, 302 খুনের শাস্তি আর সংজ্ঞা 300-তে, আর 299 হচ্ছে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা আর শাস্তি কত, 300 কত 4, তাই তো? আচ্ছা, জি জি এখন 301 নামে একটা ধারা আছে, এটা না পড়লেও চলে, কিন্তু আমি একটু বলে রাখি, অনেক সময় প্রবলেম চলে আসে। 301-এ একটা বিষয় বলছে যে যাকে খুন করতে গেছেন তাকে খুন করা ব্যক্তি যদি অন্য কেউ মরে যায়, মনে করেন আপনার এটা একটা লোক, এটা আরেকটা লোক, এখন আপনি খুন করতে গেছেন এরে, এখন মইরা গেছে এ, তখন সেটা কি হবে? খুন না অপরাধজনক নরহত্যা। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন আপনি যদি খুন করার উদ্দেশ্যে তাকে মারেন, যে লোকটারে মারতে চাইছেন, খুন করার উদ্দেশ্যে যদি তাকে মারতে গিয়ে আরেক লোক মেরে মরে যায়, সেটা খুন হবে। আর আপনি যদি খুন করার উদ্দেশ্য ছাড়া তাকে মারতে এমন ভাবে আঘাত করতে চাইছেন খুন যাতে না হয়, কিন্তু খুন হয়ে গেছে, এখন পাশের লোকটা যদি এরকম আঘাত পায়, তখন সেটা, তখন সে যদি মারা যায় ওই আঘাতে, তখন সেটা নিন্দনীয় নরহত্যা হবে। মানে এটা হচ্ছে একজনকে মারতে গিয়ে আরেকজনকে মেরে ফেলবে।
উদ্দেশ্য থাকলে খুনের উদ্দেশ্য নিয়ে যদি কাজটা করেন খুন হবে, আর খুনের উদ্দেশ্য ছাড়া যদি কাজটা করেন তাহলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে। কাকে? অন্য আরেকজনকে। এই এটা হচ্ছে দণ্ডনীয় তিন বিষয়। নরহত্যা আর কি, যেটাকে বলা হয় কি, নিন্দনীয়, জি। দণ্ডনীয় নরহত্যা। বুঝছেন কিনা? এই হচ্ছে 301। মানে এখানে দুইটাকেই আলাদা আলাদা ভাবে বলা হয়েছে সুন্দর করে। স্যার এটা আমি উদ্দেশ্য। বলতেছি স্যার, যদি স্যার যাকে উদ্দেশ্য করা হয় সে যদি মানে তাকে নামের অন্য লোক যদি ভুলবশত মানে মারা যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা দণ্ডনীয় নরহত্যা বলবো। না, সেটা যদি সে যদি খুনের উদ্দেশ্য নিয়ে মারে, খুন উদ্দেশ্যে মারলে তাহলে তো তাহলে সেটা হবে খুন খুন। হবে। একটু দাঁড়ান। হ্যাঁ জি। ভাইয়া বলেন। পান নাই। হ্যালো। হ্যালো। তার মানে কথা বলতেছে ফোনে। আচ্ছা সরি, একটা ইমার্জেন্সি ফোন ছিল আমার, স্যার ফোন দিছিল তো। আচ্ছা, তো আপনার যাকে মারছে তাকে যদি খুন করার উদ্দেশ্যে মারে খুন হবে, নিন্দনীয় নরহত্যা করার উদ্দেশ্যে মারে নিন্দনীয় নরহত্যা হবে, সেটা যদি অন্য লোক হয়। ওকে, জি। উদ্দেশ্যটা ফ্যাক্ট এখানে। এই হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নেই। একজনকে মারতে গিয়ে আরেকজনকে মেরে ফেললে কি হবে? যাকে মারতে চাইছে তাকে যদি খুনের উদ্দেশ্যে মারে খুন হবে, যাকে মারতে চাইছে তাকে যদি খুনের উদ্দেশ্য না নিয়ে সে যদি মরে যায় তখন সেটা নিন্দনীয় নরহত্যা হবে। এটাই হচ্ছে বেসিক জিনিস, আর কিছু না। আচ্ছা, অনেক সময় প্রবলেম আসতে পারে, এই জন্য বলে রাখলাম। আচ্ছা, এখন খুব আমরা দ্রুত আগাইতে পারবো। এখন হচ্ছে 302 এর শাস্তি। শাস্তি টাস্তি তো আর পড়ার কিছু নাই, মুখস্থ করবেন। যা বুঝার বুঝাই দিছি, ঠিক আছে? শাস্তিগুলো মুখস্থ করবেন। আর 304 এর শাস্তিটা মুখস্থ করবেন। খুন নয় এমন নরহত্যা, তার মানে কি? নিন্দনীয় নরহত্যা, তাই তো? যাবজ্জীবন 10 বছর। আচ্ছা, আর 303-এ বলছে যাবজ্জীবন দণ্ডিত লোক কর্তৃক খুন, এটার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক আছে? আর বাকিগুলা তো আসলে বোঝানোর কিছু নাই। বোঝানোর কিছু আছে? বলেন। 304-এর কতে কি, খতে কি, 305-এ কি, এগুলো আপনি একটা রিডিং দিবেন খালি, হ্যাঁ? এগুলো নিজে জি মুখস্থ জি। করবেন। শাস্তিটা শুধু, উন্মাদকে শিশুকে মাইরা ফেললে শাস্তি কি হবে, তারপরে এগুলা এগুলা খুনের উদ্যোগের শাস্তি কি, ঠিক আছে? তারপরে এই, আপনার নিন্দনীয় নরহত্যার উদ্যোগের শাস্তি কি, ঠিক আছে? এগুলো মুখস্থ, এগুলো বোঝার কিছু নাই। আত্মহত্যা করতে গিয়ে কেউ বেঁচে গেলে তার শাস্তি কি? ধরেন আপনি মরতে গেছেন, আপনি বেঁচে গেছেন, আপনার শাস্তি 1 বছর। হ্যাঁ, আমি যেটা কম গুরুত্বপূর্ণ এটি স্কিপ করে যাচ্ছি, আপনারা বাসায় পড়ে নেবেন। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা আমি বুঝার সমস্যা, এখানে এটা নিয়ে কাজ করি। আঘাত থেকে একটু বুঝার কিছু আছে, আঘাতটা একটু দেখেন। আঘাত, এটা একটু বুঝার আছে হালকা একটু, তারপরে আমরা টেনে পড়ে যাব। আঘাতে দেখেন, আপনারা কালকে একটা ক্লাস করবেন, ঠিক আছে? যেহেতু আমাদের গত ক্লাসটা মিস হয়েছে। সমস্যা আছে? না না, আমরা স্যার। আগামীকালকে ক্লাস, যদি একটা class- কোনো সমস্যা নাই সমস্যা নেই। স্যার। কারণ আমরা ঈদের একটা লম্বা ছুটি কাটাইছি, আমিও একটু ঝামেলায় ছিলাম, ছুটিতে ছিলাম। কালকে একটা ক্লাস করবো। এই সপ্তাহে মানে এই মাসের মধ্যে আমরা প্যানেল করতে শেষ করে আমরা হচ্ছে সিআরপিসি তে ঢুকে যাব, আরেকটা ক্লাস স্যার করে। আমাদের এই যে 3 তারিখে যে ক্লাসটা আপনি নিবেন এটা কি একদম মানে ওই যে বিকেল পর্যন্ত হবে, লং টাইম হবে? শুক্রবারের ক্লাসটা? জি স্যার, জি। না, লং টাইম দরকার হবে না, সকাল সকালই হবে না। আচ্ছা, অফলাইনের ক্লাসের কথা বলছেন শুক্রবারের? জি স্যার, শুভ, অফলাইনে ও কথা। বুঝতে পারছি, নারায়ণগঞ্জ তাই না? ওইটা সকাল 10টা, হ্যাঁ সকাল 10টা থেকে এই 1টার মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে আঘাত দেখবো, সাধারণ আঘাত, ঠিক আছে? 319 লেখেন বিজুর। এর পরবর্তী বিজুর কত? একজন বলেন দেখি, জোর বিজুর বিজুর পারেন কিনা আপনারা।
321 স্যার, 24 321 স্যার। 324 কি বেজুর নাকি? 21। আরে এর 324 24 পরবর্তী 326 স্যার। 323 স্যার, 323। বিজুর বিজুর 323। বলতেছি। 324 কি বিজুর? জোর বিজুরও বোঝেন না? আচ্ছা, 319 বিজুর, পরবর্তী বিজুর 321, পরবর্তী বিজুর 323, এই তিনটাকে এক স্লটে রাখলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে জোরে চলে আসি। 320 কি জোর, পরবর্তী জোর জোর কত? 324 322, 22। পরবর্তী জোর 22 ও 22 থেকে নাই স্যার 22 324 324। লাগিয়ে। আচ্ছা, আমরা এখানে এতটুকু থাকে, এটা 324 আমরা পরে দেখবো। আচ্ছা, এখন 319-এ কি বলা আছে? আঘাতের সংজ্ঞা। কোন আঘাত? সাধারণ আঘাত, ঠিক না? সাধারণ আঘাত। সাধারণ আঘাত কি? দৈহিক যন্ত্রণা, পীড়া, ঠিক আছে, বৈকল্য, এগুলো হচ্ছে সাধারণ আঘাত, ঠিক আছে। সাধারণ আঘাত, হ্যাঁ। 319 সাধারণ আঘাত। এখন কাউকে আপনার হচ্ছে হালকা আঘাত করলেন, হ্যাঁ, কাউকে পীড়া দিলেন। পীড়া মানে কি? হচ্ছে আপনার হচ্ছে আহ, আপনি একটা ওষুধ দিয়ে ছড়াই দিলেন কারো শরীরে, এটাও আঘাত। আপনার ধরেন করোনা হয়েছে, আপনি কারো যায় না শুনা তার সামনে গিয়ে হাঁচি দিলেন, তার যেন শরীরে চলে যায়, এটাও আঘাত বলবো আমরা। আচ্ছা, আরেকটা হতে পারে বৈকল্য, ভয় দেখানো, মানসিক ভাবে সে আঘাত পাইছে, এটাও আঘাত। তাহলে তাহলে 319-এর আঘাতটা আমরা বুঝলাম। আর আপনার ইচ্ছাকৃত সাধারণ আঘাত, এটা হচ্ছে 321-এ। দেখেন, এটা হচ্ছে সাধারণ আঘাত। 321-এ খালি ইচ্ছাকৃত লাগাই দিবেন, ইচ্ছাকৃত সাধারণ আঘাত। আর 323-এ কি? সাধারণ আঘাতের শাস্তি শেষ, সাধারণ আঘাত শেষ, নাহলে প্যাচ লাগবে। 320-এ কি? গুরুতর আঘাত। কি? গুরুতর আঘাত। 322-এ কি? ইচ্ছাকৃত গুরুতর আঘাত, খালি ইচ্ছাকৃত লাগাই দিবেন, ঠিক আছে। গুরুতর আঘাত হইতে হইলে 8টা কন্ডিশন আছে, হ্যাঁ। ওই যে পুরুষত্বহীন করা, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, এগুলা বইয়ের মধ্যে আছে, সব দেখে নিবেন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আহ 322 গেল ইচ্ছাকৃত গুরুতর আঘাত। তারপরে আপনার গুরুতর আঘাতের শাস্তি, ইচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তিটা, এটা জোরের সাথে বিজুরের একটা মিক্স আপ আছে, এটা হচ্ছে 325-এ গুরুতর আঘাতের শাস্তি, ঠিক আছে। এই বুঝছেন বিষয়গুলা? 320, 22, তারপর একটা জোর হওয়ার কথা, কিন্তু এটা হবে বিজোর 325, ইচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি। এভাবে যদি না পড়েন, পরীক্ষা হলে নিশ্চিত আপনি ধারা পেশ লাগাই ফেলবেন, যদি ধারা ভিত্তিক প্রশ্ন আসে, বুঝছেন? তাহলে 323-এর শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে 1 বছর। আর 325-এর শাস্তিটা কি? 7 বছর। আচ্ছা, 324 কি? ইচ্ছাকৃত মারাত্মক অস্ত্র। মারাত্মক অস্ত্র কি? ধারালো অস্ত্র, ঠিক আছে। ধারালো অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, ঠিক আছে, তাহলে সেটার শাস্তি হচ্ছে 3 বছর। 324টা এখন পড়বেন, যে ধারালো অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, ঠিক আছে, সেটা হচ্ছে সাধারণ আঘাত। কি আঘাত? ধারালো অস্ত্র দিয়ে করছি, কিন্তু আঘাতটা সাধারণ। এই ধরেন যে ব্লেড, এটা একটা ধারালো অস্ত্র, আঘাতটা সাধারণ, 324-এ যাবে। আর এই আপনার আহ, 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 ধারালো অস্ত্র দিয়ে যদি গুরুতর আঘাত করে, ঠিক আছে, তাহলে সেটা চলে যাবে 326-এ, ঠিক আছে। আর ভূতা অস্ত্র দিয়ে যদি আপনার আঘাত করে, ভূতা অস্ত্র মানে কি? যেটা ধান নাই, ঠিক আছে, ভূতা অস্ত্র, সেটা চলে যাবে হচ্ছে আপনার ইয়েতে, এই আহ, গুরুতর আঘাত যদি কেউ করে ভূতা অস্ত্র দিয়ে, ঠিক আছে, আহ সেটা চলে যাবে 325-এ গুরুতর আঘাত। আর হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে সাধারণ আঘাত 324, ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 326, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আর এই স্লটটা মনে আছে, মনে পড়ছে কিনা আপনি দেখেন। 319 সাধারণ আঘাত, ইচ্ছাকৃত সাধারণ আঘাত। 321 সব সাধারণ, খালি ইচ্ছাকৃত। 323 সাধারণ আঘাতের শাস্তি, দেখেন ভিজুর সাধারণ আঘাতকে কভার করে ফেলছে। 320 গুরুতর আঘাত। 322 ইচ্ছাকৃত গুরুতর আঘাত, এখানে একটা ভিজুর ঢুকে গেছে। 325 এটা হচ্ছে গুরুতর আঘাতের শাস্তি। কোন অস্ত্র দিয়ে? ভূতা অস্ত্র দিয়ে। 325টা ভূতা অস্ত্র কি? লাঠি, এটা দিয়েও গুরুতর আঘাত হইতে পারে, এটা 325-এ। আর ধারালো অস্ত্র দিয়ে মনে করেন যে কুড়াল, তারপরে হচ্ছে রামদা, এগুলো ধারালো অস্ত্র। ধারালো অস্ত্র দিয়ে যদি গুরুতর আঘাত করে, সেটা 326-এ যাবে, 325-এ না।
এই বুঝছেন? এগুলো না বুঝলে আপনি ক্রিমিনাল কেস করবেন কেমনে? এই স্লট যদি বুঝে যান তাহলে এটা দেখেন, স্লট বিজুর আর জুরের স্লট বুঝে স্যার গেলাম। মারাত্মক অস্ত্র দিয়ে বা বিপজ্জনক অস্ত্র দিয়ে ওটা হচ্ছে শুধু আঘাত 324-এ, আর গুরুতর আঘাতের ক্ষেত্রে আরে না, 326। মারাত্মক অস্ত্র দিয়ে সাধারণ আঘাত করলে 324-এ। মারাত্মক অস্ত্র মানে কি? ধারালো অস্ত্র, এটাই বুঝবেন। বুঝছেন? ধারালো, আমি আরো বোঝার জন্য বলছি, ধারালো। ধারালো মানে কি? ব্লেড, ছুরি, বল্লম, এগুলো ধারালো অস্ত্র। এখন এরকম হইতে পারে না, আপনি রামদা দিয়ে তাকে হালকা একটু আঘাত করছেন, রক্ত একটু বেরিয়েছে, তাহলে কি 326 না 324? 324। 324। আর যদি আপনি ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে ফেলেন ও আরো গুরুতর আঘাত করেন, তখন সেটা 326। বুঝছেন 326। কিনা? এখন ভূতা অস্ত্র জি দিয়ে স্যার। যদি তার শরীরে গুরুতর আঘাত করেন, ভূতা অস্ত্র দিয়ে হাড্ডি ভেঙে ফেলছেন ভূতা লাঠি দিয়া, সেটা যাবে 325-এ। বুঝছেন কিনা? আচ্ছা। আর হচ্ছে 326-এর ক, এটা হচ্ছে কি? অ্যাসিড ট্যাসিড দিয়ে যদি চোখ উবড়ায় ফেলেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেটা 326-এ ক, এই শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের শাস্তি কি? যাবজ্জীবন বা 10 বছর। এই 10 শাস্তিগুলো বছরের আপনার আগে। এখন মনে রাখতে হবে, 3 বছর। এখন বুঝতে পারছেন হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স? হ্যাঁ, এটা একটু বোঝার আছে। মুখস্থ করলে ওটা মন থাকবে না যদি আপনার মাথায় কনসেপ্ট না থাকে। তাহলে ইচ্ছাকৃত, আরে সাধারণ আঘাতের সংজ্ঞা কোথায়? সাধারণ 19-এ আঘাত, 319। আচ্ছা 319 স্যার। 319। ইচ্ছাকৃত সাধারণ আঘাত 321। 21। বিজুরের বিজুর ইচ্ছাকৃত সাধারণ আঘাতের শাস্তি, সাধারণ আঘাতের শাস্তি কত? 323 স্যার। 23-এ। 323। তাহলে কি এটা 323। সহজ না মনে রাখাটা? আর জি মুখস্থ স্যার। করলেও মনে রাখতে আপনার সমস্যা হবে, কিন্তু এটা কিন্তু আমি টেকনিকটা বের করছি যাতে ভূত অস্ত্র দিয়ে করলে এটা মনে হয়। 323 এ পড়বে স্যার। স্যার ভূত অস্ত্র দিয়ে করলে এটা 323। হ্যাঁ, সাধারণ আঘাত। জি আচ্ছা। স্যার। আর হচ্ছে ওখানে স্যার 21 দেন নাই স্যার, এখন 21 নাই স্যার, খাতার মধ্যে সাজেশন 21 তো নাই স্যার, 21 নাই, 22 নাই স্যার। 21 যেগুলো নাই, কিন্তু বোঝানোর সাথে বলে দিচ্ছি, আসে না সাধারণত, বুঝছি, কিন্তু ওই যে স্লটে চলে বুঝছি আসছে। স্যার, বুঝছি স্যার। আর যাদের কাছে বড় বই আছে তার কারণে সবই আছে, কিন্তু ওই স্তরটা যেহেতু আছে এই জন্য আমি স্তরটা বোঝানোর জন্য বিদ্যুৎটাকে ভাবে করছি। আচ্ছা, কারণ ওখানে সাজেশনে সব দিলে তার সাজেশন থাকলো না, বুঝেন নাই? এরপরে তো অনেকে বলতেছে বড় হয়ে গেছে, আবার অনেকে বলে এত ছোট সাজেশন, ওইটা দেখতে বলেন কতটুকু ছোট বড় হয়েছে। আচ্ছা, তারপরে চলে আসেন গুরুতর আঘাতের সংজ্ঞা কত? 320। ইচ্ছাকৃত গুরুতর আঘাত। 322। 322 স্যার। গুরুতর আঘাতের শাস্তি, এটা শুধু বিজুর ঢুকছে জুরের মধ্যে। 325-এ। 325 স্যার। 325-এ। ধারালো অস্ত্র দিয়ে সাধারণ আঘাত এটাও তো স্যার 325। 326 স্যার। 24। 324 স্যার। ধারালো অস্ত্র, ধারালো অস্ত্র ও দিয়ে দাঁড়ালো সাধারণ 26, আঘাত 26। 324। এটা একটু 324 স্যার, ব্যতিক্রম। 24-এ সাধারণ আর আঘাত 326। ধারালো ধারালো স্যার অস্ত্র ধারালো দিয়ে অস্ত্র দিয়ে, স্যার ধারালো সাধারণ অস্ত্র আঘাত দিয়ে সাধারণ আঘাত। 326 নর্মালি গুরুতর আঘাত হলে 323। আচ্ছা দাঁড়ান, জি। ধারালো অস্ত্র দিয়ে যদি হয় সাধারণ আঘাতটা 324, ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 325। 326। 26। 326। 325 ভূতা অস্ত্র, ভূতা অস্ত্র দিয়ে ভূতা অস্ত্র গুরুতর আঘাত। ভূতা ভূতা অস্ত্র, অস্ত্র সেটা ধারালো না। আর 326-এর কত সহজ, এটা তো সবাই জি মনে জি, রাখতে পারে। হ্যাঁ, এটা চৌকুট যেটা। অ্যাসিড, চোখ উপড়ে ফেলে। তাইলে এটা মনে রাখো টাফ, এখন স্লটে পড়লে খুবই সহজ মনে রাখা, আপনার একটু বাসায় দেখলেই হয়ে যাবে। তো আমরা এরপরের ক্লাসে যেটা পড়বো, এরপরে আরেকটা কনসেপ্ট দিয়ে দেই, দেখেন ওইটাও খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, চুরি। এটা খালি কনসেপ্ট দিয়ে দিব, সামনে ক্লাসে ধরা পড়বো। আপনারা এই আঘাত আর মানব দেহটা পড়ে ফেলেন আর শাস্তিগুলা পড়েন। চুরি কি, এটা আমরা সামনে ক্লাসে বিস্তারিত জানবো। আমি বেসিক দিয়ে দেই, চোখের অগোচরে যেটা হয় বা চোখের সামনে যেটা হয় সেটাও চুরি হয়। এখন অনেকে মনে করে যে না বইলা নেওয়াটাই চুরি, কিন্তু চোখের সামনে নিলে চুরি হয় না, এটা অনেকে ভুল ধারণা আছে। তো ধরেন যে আপনি অসুস্থ, খাটে শুয়ে রয়েছেন, আপনার চুর জানে যে আপনি উঠতে পারবেন না, চুর জানে আপনি শুয়ে আছেন, আপনি উঠতে পারবেন না, চুরে কি করলো? আপনার সামনে থেকে টিভি নিয়ে গেল, চুরে আপনার সামনে থেকে ফ্রিজ নিয়ে গেল, তাইলে এটা কি হয়েছে? আপনার চোখে দেখতেছেন নিয়ে যাচ্ছে, এটা কি হয়েছে? চুরি হয়েছে। চুরি আপনার হয়েছে জি। ভয় দেখায় নাই, কিছু দেখায় নাই, আপনি শুয়ে আছেন আর আমি নিতেছি। চুরি হয়েছে।
আবার আপনি দেখতেছেন না পাশের রুম থেকে আমি অনেক কিছু নিয়ে নিছি, সেটাও চুরি হয়েছে। তাহলে চুরি কি দৃষ্টির সীমানার ভিতরেও হইতে পারে, দৃষ্টি সীমানার কে বাইরে হইতে পারে। বাহিরেও হতে বাইরেও পারে। হইতে পারে। তাহলে এখন ভয় না দেখাইলেই হইলো, ভয় দেখাইলে আবার অন্য কিছুতে রূপ নিতে পারে। আচ্ছা, ধরেন জি আপনি জি রাস্তা দিয়ে হেঁটে মোবাইল কথা বলতে বলতে কানে কথা মোবাইল রেখে হেঁটে যাইতেছেন রাস্তা দিয়ে, ঠিক আছে? এখন আমি আপনার মোবাইলটা নিয়ে দৌড় দিলাম, কি হয়েছে এখানে? চুরি, আপনার হচ্ছে দস্যুতা, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, কি হয়েছে? কোন অপরাধ হয়েছে বলেন? চুরি। বাকিরা কি চুরি একমত? না স্যার, বলপূর্বক আদায়। আচ্ছা দেখেন, আমি ক্লিয়ার করি, বলপূর্বক আদায় কে বললো এটা? আমি স্যার। নাম কি আপনার? সাথী আপু? হ্যাঁ, আচ্ছা, বলপূর্বক গ্রহণ হবে না, কেন হবে না দেখেন, আমি মোবাইলে কথা বলতেছি, আপনি মোবাইলটা আন দিয়া দৌড় দিছেন, আপনি কি আমারে ভয় দেখাইছেন? আপনি আমারে প্রেসার দিছেন? বলপূর্বক না হলেও তার সামনে জোর করে নেওয়াটা ওইটা শোনেন না, বলপূর্বক, এটা জোর করে না স্যার, কিছুই তো হয় নাই, না চুরি। ছিনতাই মিনতাই কিছুই হয় নাই, এটা চুরি হয়েছে। চুরি হয়েছে। কেমনে চুরি হয়েছে? আমি কি বলছি, আপনার দৃষ্টি সীমানার বাইরেও হইতে পারে, ভিতরেও হইতে পারে। আপনার পকেট থেকে যদি কেউ নিয়ে যায়, আপনি হাঁটতেছেন, পকেট থেকে কেউ নিয়ে গেছে, আপনি জানেন না, তো এটা কি হয়েছে? চুরি। আপনি মোবাইল দিয়ে কথা বলতেছেন, টান্দা নিয়ে চলে গেছে, এটাও চুরি হয়েছে। কেন চুরি হয়েছে? সে কি আপনার ছুরি ঠাকায় ভয় দেখাইছে? জি না না স্যার। তাহলে স্যার। কেন দস্যুতা হবে, কেন এখানে স্যার বলপূর্বক গ্রহণ হবে? অস্থাবর সম্পত্তি বিনা অনুমতিতে সরানোটা চুরি, একবার সোজা কথা। জি, সেটা আপনার দৃষ্টি সীমানার ভিতরে হোক বাইরে হোক, যেটাই হোক চুরি। তাহলে বুঝছেন চুরির কনসেপ্টের সাথে? আপনি কি বুঝতে পারছেন? আপনার কনসেপ্ট একটু জি ঝামেলা স্যার। থাকার কারণে দেখা যায় আপনার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো না করলে চুরি টুরি সব দ্বারা পুরো কোনো লাভ হবে না, প্রবলেম আসবে, আপনি প্রবলেম দিতে পারবেন না, লিখিত এমসিকিউ দুইটাতেই শেষ। আচ্ছা, তাহলে চুরির কনসেপ্ট আমি কিন্তু ধারা পড়াই দিছি না, আমি ধারা পড়াই দিছি, আমি কনসেপ্ট বুঝাইছি, কালকে ধারা পড়াবো। আচ্ছা, চুরি, এখন দেখেন এই কাজটা ওই এই মোবাইলটাই, আপনারা মনে করেন যে রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনি আপনারা কেউ একজন ছুরি ঠেকায়া জোর করে আপনার দিকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে, এখন কি হয়েছে? চুরি না দস্যুতা না ডাকাতি না বলপূর্বক গ্রহণ? এখন স্যার বলপূর্বক আদায়। বলপূর্বক গ্রহণ স্যার। না, বলপূর্বক বলপূর্বক গ্রহণ। গ্রহণ হয় নাই, না না, এটা আদায়। বলপূর্বক গ্রহণ হয় নাই, এটা দস্যুতা হয়েছে। দস্যুতা। দেখেন, বলপূর্বক দস্যুতা। গ্রহণ কেন হয় নাই, একটা কনসেপ্ট ক্লিয়ার করবেন, এটা কিন্তু পরীক্ষায় আর এমসিকিউ দস্যুতা ভাবে কি আসবে। চারজন না? বলতেছি না না, চারজন পাঁচজন আমি তো সংখ্যা বলি নাই, আমি বলতেছি আপনারা রিক্সায় বসে আছেন, আমি গিয়ে আপনাদের চুরি টাকায়া কি করছি, আপনার হাতে মোবাইল নিয়ে গেছি, চারজন পর্যন্ত দস্যুতা হয়, বুঝছেন কিনা? তাহলে আমি গিয়ে যদি আপনার হাতে পিস্তল টাকায় নিয়ে যাই, তাহলে কি আমি একজন না? তো একজনে কি দস্যুতা হয় না? হয়। হ্যাঁ, দুইজনে দস্যুতা হয়, বলছি তো, তিনজনে হয়, দস্যুতা। চারজন পর্যন্ত। চারজনের উপরে গেলে সেটা ডাকাতি হয়ে যাবে, চারজন পর্যন্ত দস্যুতা হয়। ভয় দেখাইছি আপনারে, ইনস্ট্যান্ট ভয় দেখায় নিয়ে গেছি, সময় দেই নাই, সময় দিছে? না। যেখানে লেখা রাখেন, যেখানে সময় দেওয়া হয় না, ইনস্ট্যান্ট ভয় দেখায় সাথে সাথে নিয়ে যাওয়া হয়, সেটা দস্যুতা। আচ্ছা, তাইলে বলপূর্বক গ্রহণ কেন না? বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন যেটা, এটাতে সময় দেওয়া হয়। এখন জি বলপূর্বক গ্রহণটা বুঝতে যাবেন, এটাতে কি দেওয়া হয়? সময় দেওয়া হয়। এগুলো আপনাদের কেউ বলবে না, আপনাদের সবাই ধারা পড়াবে, কোন ধারায় শাস্তি পড়াবে, কিন্তু বেসিক কনসেপ্ট কেউ বলবে না, যার জন্য আপনারা কেউ এগুলো বলতে পারতেছে না ঠিকঠাক মতো। না, এটা একজন না একজন থাকার কথা ছিল যে হচ্ছে জানে, কেউ বলাবে না, আপনার বড় টিচাররাও পড়াবে না, খালি পড়াবে চুরি এত দ্বারাই, শাস্তি এত দ্বারাই, বেসিক কনসেপ্ট পড়াবে না। স্যার, আচ্ছা, ওইটা খেয়াল রাখছি শুধু কি চারজন চারজন পর্যন্ত হইলে দস্যুতা হবে, আর জি, চারজনের অধিক হলে ডাকাতি হবে, আর বাদ ডাকাতি, এই এই কাজটাই ডাকাতি হয়ে যাবে। আচ্ছা, বলপূর্বক গ্রহণ কখন? সময়ের কথা যে বললেন স্যার, সময়টা ভাই একটু বলেন তো কাইন্ডলি, সময়টা বুঝলাম না। বলতেছি, এটা তো স্যার ইনস্ট্যান্ট কখনো আর শুনি নাই। সময়, হ্যাঁ, ইনস্ট্যান্ট নিয়ে গেলে আর সময় দিয়ে নিলে, মনে করেন আপনি আপনি আপনার একটা ছেলেরে আপনি কি করছেন, একটা ঘরের ভিতর আটকায় রাখছেন, ঠিক আছে? আটকায় রেখে আপনি তার বাবারে ফোন দিচ্ছেন, ঠিক আছে, যে আপনার ছেলে আমার কাছে আছে, আপনি যদি 10 লাখ টাকা না দেন, ঠিক আছে, তাহলে আপনার ছেলেরে আমরা আটকায় রাখবো, এটা আগামীকাল সকাল 8টার মধ্যে দিতে হবে। অথবা আটকাইলো না, খালি বললো যে তুমি যদি আমাকে 10 লাখ টাকা না দাও, তাইলে আমি এইরকম একটা অঘটন ঘটায় ফেলবো। এই যে আপনি সময় দিচ্ছেন, সময় দিয়ে টাকাটা নিচ্ছেন, এটা বলপূর্বক গ্রহণ হয়েছে, বুঝছেন?
এটা কি আপনি কিডন্যাপ হাতে তো নেন নাকি? নাই। জি স্যার। কিডন্যাপ কিডন্যাপ বলেন। অন্য অপরাধ, কিডন্যাপও আছে। একটা ঘটনার মধ্যে অনেকগুলা ধারা জড়িত হয় না, খালি কি একটা ধারা দিয়ে হয়? আমি তো আপনার বোঝাই দিয়েছি বলপূর্বক গ্রহণ, কিডন্যাপ বুঝাই সময় কিডন্যাপে যাবেন, তখন কিডন্যাপের ধারাও আসবে, এটাও আসবে, বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি। কিন্তু একটা আমরা তো এই মামলার মধ্যে সমস্ত কি ঘটনাগুলো সাধারণত কিডন্যাপের মতোই দেখি আর কি, এজন্য বললাম ওই সেন্সে। দেখেন, ঠিক আছে, আমি বলপূর্বক গ্রহণটা বুঝাইতে হবে না? রাইট। আচ্ছা, বলপূর্বক গ্রহণটা বুঝাইতেছি আমি, কিডন্যাপ হয়েছে এখানে। আচ্ছা, কিডন্যাপ করছেন, ছেলেরা আটকাইছেন। এখন কিডন্যাপ যদি না করেন, আপনি ধরেন কিডন্যাপ করেন নাই, আপনি খালি তারে বলছেন যে আপনার হচ্ছে তুমি যদি 10 লাখ টাকা না দাও আমি এমন একটা খাম করে ফেলবো, তারপরে তারে সময় দিচ্ছেন, একদিনের সময় দিলাম, এই যে সময় দিয়ে নিছেন, বলপূর্বক গ্রহণ হয়েছে। আবার আপনি যে তারে ভয় দেখাইছেন, অপরাধমূলক ভীতি প্রদর্শন হয়েছে, দুইটা অপরাধিত হয়েছে এখানে। কিন্তু আমি কি অপরাধমূলক ভীতি প্রদর্শন বোঝাচ্ছি নাকি বলপূর্বক গ্রহণ বোঝাচ্ছি আপনাদের? এখন বলপূর্বক গ্রহণ করে বোঝাচ্ছে, বলপূর্বক মানে গ্রহণ। সময় থাকলে পরে এখানে বলপূর্বক গ্রহণ বলপূর্বক গ্রহণ বোঝাচ্ছি, হলো। ঠিক আছে? এই জন্য আমি সময়টা এই থাকবে। জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আছি আমি। ওই আরেকটা আরো 2-3টা অপরাধ হচ্ছে, এগুলাতে আমি এখন যাচ্ছি না, এগুলোও হয়েছে, বুঝছেন? বুঝতে পারছি। একটা হুম। একটা মামলাতে এই জন্য কি অনেকগুলা ধারা দিয়ে মামলাটা হয়। ঘটনা ঘটছে একটা, কিন্তু ধারা কেন 4-5টা 6টা 10টা ধারা থাকে? কারণ বিভিন্ন হুম। ঘটনার সমন্বয়ে হয়েছে। কিন্তু আমি স্পেসিফিক একটা ঘটনা আপনার আমি বুঝাই দিচ্ছি, বাকিগুলো আপাতত বাদ রাখেন, পরে বাকিগুলো আরো আপনার যদি 6 মাস সময় থাকতো তাহলে আরো অনেক কিছু বোঝানো যেত, অনেক কিছু বাদ দিয়ে দিয়ে চাইছে আমাকে। আচ্ছা, যাই হোক, হুম। বেসিক যতটুকু দরকার ততটুকু বলতেছি। সময় দিয়ে যদি কোনো কিছু হয় সেটা বলপূর্বক গ্রহণ হয়, বুঝছেন কিনা? সময় বুঝতে দিয়ে। পারছি। এখন এখন একদম ক্লিয়ার। এখন এই আর কি বিষয়টা। আর এক্সটর্শনটাকে অনেক সময় আমরা চাঁদাবাজি হিসাবে জানি। চাঁদাবাজি বলতে পেনাল কোডে আসলে কোনো ল্যাঙ্গুয়েজ ওভাবে নাই। হ্যাঁ, বলপূর্বক গ্রহণ যেটা, এটাই চাঁদাবাজি হিসাবে অভিহিত, বুঝছেন কিনা? চাঁদাবাজি চাঁদাবাজি আর তো আর সাথে ছিনতাই, সাথে তো নেয় না। ছিনতাই চাঁদাবাজি স্যার হ্যাঁ, একটাই, জি তাই স্যার, না? এর জন্য স্যার ওই যে না ফার্স্টে না, যখন আপনি বলেন এর জন্য আমি বলপূর্বক ছিনতাই আদায় বলছিলাম। ছিনতাই বলতেও আসলে কিছু ওভাবে পেনাল কোডে নাই, বুঝছেন কিনা? এটা দস্যুতাতে যাবে। আর আপনার হচ্ছে ইয়েতে এটা বলপূর্বক গ্রহণের মধ্যে পড়বে, বুঝছেন কিনা? আচ্ছা, তো এই বিষয়টা যদি স্যার ক্লিয়ার স্যার হন, রিক্সায় রিক্সায় গেলে কারো কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেলে স্যার এটা কিভাবে স্যার বলপূর্বক গ্রহণ এটা হবে যদি নাকি? ভয় দেখান, ভয় দেখান, ভয় ভয় দেখায় দেখানো না নেন, স্যার, তাহলে হুট করে দস্যুতা হবে না, এমনি চুরি হবে, দুল ছিঁড়ে নিয়ে গেল স্যার। চুরি হবে। এখন যদি এটা করতে গিয়ে মরে যায় তাহলে তো খুনও হবে, স্যার এটা তো আমরা বা ছিনতাই বলি স্যার, অন্য কিছু। কিডন্যাপ না, কিডন্যাপ এটা বলি, ছিনতাই, ছিনতাই বলি। ছিনতাই না। এখন আপনি একজন লোক হাইটা যাচ্ছে, আপনি কানের দুল টান দিয়ে চলে গেছেন, তাহলে আপনি চুরি করেন নাই কানের দুলটা, বুঝেন নাই? আবার ওইটাও দস্যুতা হইতে পারে কখন, যদি আপনি ভয় দেখায় নেন। আবার ওই কাজটা যদি 10 জনে মিলে করেন, ডাকাতি হবে, বুঝতে পারছেন কিনা? রাইট। ওই কাজটাই যদি ভয় দেখান করেন, 10 জনে মিলে করেন, তখন 4-এর বেশি হইলেই ডাকাতি, 5, 6, 7, 8, 9, 10। আর 4-এর পর্যন্ত থাকলে সেটা দস্যুতা, 1জন হোক, 2জন হোক, 3জন হোক, 4জন হোক। দস্যুতা আর ডাকাতির মধ্যে শুধু সংখ্যার পার্থক্য, আর কিছু না। কিন্তু স্যার ওইটা আর বলপূর্বক ভয়, গ্রহণ হবে না, হবে না স্যার, না না না, বলপূর্বক গ্রহণ বলপূর্বক হবে না গ্রহণ স্যার হবে এটা। সময় দিয়ে নিলে, ইনস্ট্যান্ট নিয়ে নিলে সেটা বলপূর্বক গ্রহণ হয় না। আমি এই যে বুঝাইলাম না আপনারা 10 লাখ টাকা দিবা, বুঝাইলাম না? ইনস্ট্যান্ট হয়ে বলপূর্বক গেলে ওটা গ্রহণটা হবে। চুরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আশা করছি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি? রাইট। না, জি স্যার, জি বেসিক হয় স্যার। নাই? নলেজ মোটামুটি ক্লিয়ার আচ্ছা, স্যার। এখন যদি জি স্যার, বেসিক বুঝেন, আর ভুল হবে না। বলেন ঠিক আছে স্যার, বলেন। বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা কিছু প্রবলেম দিছি আমি, এখন আপনারা এই প্রবলেম গুলো পড়বেন। আপনারা বইয়ের মধ্যে দেখবেন লাস্টে না ফার্স্টে দিছি, কিছু প্রবলেম দিছি সব অনেক, এই যে এখানে কিছু প্রবলেম আছে না, এই প্রবলেম গুলা যেটা যেটা পড়ছি এটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। হচ্ছে সব তো পড়ানো হয় না এখনো, কালকের ক্লাসে আমরা টোটালটা ক্লিয়ার করব, তারপরে লাগলে আমরা আরেকটা ক্লাস প্রয়োজনে করব। এই এই প্রবলেম গুলো আমরা পড়লে অনেক কিছু বুঝে যাবো, বুঝছেন কিনা? আরেকটা বিষয় বুঝাই দেই, সেটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর হচ্ছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। এখানে অনেকে ভুল করে, রাস্তায় যদি কাউকে কুড়ায় পান যে জিনিসের মালিক নাই, সেটা হচ্ছে অপরাধ, সেটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, বুঝছেন কিনা? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আর যদি আপনি কেউ নিয়োগ দেয় চাকরিতে বা কোনো একটা এজেন্ট হিসাবে, আপনি সেখানে যদি কোনো 2 নাম্বারই করেন, সেটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কারণ আপনার বিশ্বাস করে দেওয়া হয়েছে। আমি মনে করেন যে সাথী আপনাকে একটা চাকরি দিচ্ছি একটা কিছুতে, সে এখানে 2 নাম্বারই করছে, একটা ম্যানিপুলেশন করছে বা অনেক কিছু করছে, সেটা আপনার অসাধুভাবে সে সম্পত্তি আত্মসাৎ হবে না, সেটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর
সে যদি রাস্তায় কুড়ায় পায় একটা টাকার বস্তা, এটা কার কেউ জানে না, সে বাসায় আনলো অপরাধ হয় নাই, আলমারিতে থুইলো অপরাধ হয় নাই, যখন সে সেখান থেকে খরচ করা শুরু করছে মালিক না খুঁজে, তখনই অপরাধ শুরু হবে। সেটাইকে আমরা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলবো। ঠিক আছে, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আর অসাধুভাবে বিশ্বাসভঙ্গ যেটা, সেটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এই যে বেসিক জিনিসগুলো বুঝাই দিচ্ছি, আরো কিছু বিষয় আছে সামনের ক্লাসে আমরা বুঝবো। আজকে আমরা শেষ করে দিব, কালকে আমরা পেনাল কোডের আরো বেসিক বুঝে বাকি ধারাগুলো বুঝবো আর কি, আরো অনেক কি কিছু বললেন আছে। একটু অপরাধমূলক, কি বললেন যে রাস্তায় যে কিছু পাওয়ার পর বাসায় নিয়ে গেল কিন্তু সেটা সে অসাধুভাবে খরচ করলো? সম্পত্তি আত্মসাৎ, সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ সম্পত্তি আত্মসাৎ। 403। থ্যাংক ইউ। অসাধুভাবে সম্পত্তি, আমরা ধারা কিন্তু সামনের ক্লাসে বলবো, ধারা পড়াবো, এখন বেসিকটা থ্যাংক বুঝাই ইউ। দিচ্ছি। ঠিক আছে, জি থ্যাংক ইউ স্যার। স্যার ওকে, এভাবে তাহলে আমাদের আমরা কেউ আমি হয় আমি না। হ্যাঁ স্যার এভাবে কোনো টিচারের কাছে আমরা পড়িনি স্যার, এত সুন্দর করে যদি আরেকটু সময় পাওয়া যায় তো আরেকটু ভালোভাবে শিখে ফেলবো। হ্যাঁ সেটাই, আমরা তো একদম। আসলে জিনিসগুলা স্যার আমাদের এই, নতুন আরেকটা সাবজেক্ট যাওয়ার আগে আমাদের যে 5টা সাবজেক্ট শেষ হলো, 5টা সাবজেক্টে আমরা একটা বড় একটা পরীক্ষা নিয়ে তারপর নতুন সাবজেক্টে যাই, একটু পড়ার সময় দিয়ে এক সপ্তাহখানি আচ্ছা সময় ঠিক দিয়ে আছে, আমাদের শুক্রবার করে একটা ভালো একটা মানে পরীক্ষা বলতে কি স্যার, যে ক্লাসে সবাইকে ধরবেন এইভাবে পরীক্ষা নিলেই হয়ে যাবে। স্যার আমি 1 একটু ঘন্টা কথা বলি, সময় আমাদের। সেটা হলো আপনার জি আপনার এমসিকিউটা একটু দ্রুত বের করার চেষ্টা করেন, আমরা ফাঁকে ফাঁকে ওইটা একটু জি, পড়ে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা একটু পড়ে আপনারা ফেলবো। এটা পড়তে থাকেন, এটা পড়তে থাকেন, ওটা প্র্যাকটিস হিসেবে এটা তো কাজে দিবে। পড়বে, কিন্তু ওইটা একটু পরে পড়ে ফেলবো আমরা পাশাপাশি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কারণ নেক্সট সময় কম। শুক্রবারের দিকে 7টা দিন সময় দিয়ে আমাদের এই 4টা সাবজেক্ট আচ্ছা। হচ্ছে ওই হ্যাঁ ক্লাসে আমি 1 ঘন্টা কিছু বা 1.5 ঘন্টা ধরবো দিয়ে ধরবো পড়া ধরলে। ধরবো, হ্যাঁ একটা ক্লাস ধরবো, বা প্রয়োজনে আমি আরেকজনকে বলবো না, উনি ধরবেন না। বুঝছেন, স্যার আমাদের সমস্যা নেই। এমসিকিউ গুলো দেওয়ার পরে তো ধরলে হতো না? আচ্ছা আমি পড়া দিয়ে দিব, পরে ধরবো, সমস্যা নাই। হ্যাঁ এগুলো ঠিক আছে পড়েন স্যার, ভালোভাবে, পড়া দিয়ে দেওয়ার পরে পড়া ধরলে স্যার দিয়ে কোনো ধরবো, সমস্যা নেই। পড়া দিয়ে ধরবো, হ্যাঁ, যে পড়া এই দিয়ে 7 ধরবো। দিন সময় দেবে, 7 দিনের মধ্যে আমরা তাহলে 4টা তো সাবজেক্ট সুবিধা শেষ হবে স্যার। করলাম, 5টা ওই 5টা সাবজেক্ট কমপ্লিট করব। না আচ্ছা 4টা 5টা বলতে কোনো কথা না, স্যার যতটুকু পড়া দেবে ততটুকু শোনেন, আমরা ধরলে পারা যাবে। আগামীকালকেও আমরা ক্লাস করবো, হ্যাঁ জি স্যার। স্যার ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ওকে স্যার, স্যার, ভালো ভালো থাকেন আসসালামু স্যার। থাকেন, আগামীকাল সুস্থ থাকেন, 9:30 নিরাপদে থেকে শুরু থাকেন। করেন। হ্যাঁ, জি স্যার। আর হচ্ছে জি স্যার। আপনারা ভালোভাবে পড়েন, পরিকল্পনা করে কেউ ফেল করতে যায়েন না, মানে পরিকল্পনা করেও ফেল করা যায় যদি আপনি না পড়েন, সেটাই হচ্ছে পরিকল্পনা করে ফেল করা। এখানে কে কে আছেন? জি স্যার। স্যার আমাদের বিশ্বাস স্যার, আপনি থাকতে আমরা আমি স্যার ইনশাল্লাহ উপরে সর্বশেষ আল্লাহ ফেল করবো সর্বশেষ না। না পড়ার না, কোনো বিকল্প নাই, স্যার যত ঠিক পড়াবে আছে, আমাদের আমি পড়তে হবে, কিন্তু পড়ার কোনো বিকল্প সময় নেই। পাই না, আপনাদের টেক কেয়ার করতে পারি না ঠিক মতো। হ্যাঁ, আপনারা কিন্তু নিজে থেকে একটু সচেতন হয়েন। একটা হচ্ছে নিজের স্বার্থ সম্পর্কে একটু সচেতন হওয়া, বুঝছেন কিনা? এটা কিন্তু জি স্যার। স্বার্থপরতা না। আপনি জি প্রয়োজনে স্যার। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটু কমায় দেন, এটা স্বার্থপরতা না। আপনি জি স্যার। ঘোরাফেরা, সময় দেওয়া, সামাজিক কাজে একটু কমায় দেন, এটা স্বার্থপরতা না, এটা হচ্ছে স্বার্থ সচেতনতা, বুঝছেন কিনা? আমরা অনেক সময় গুলাই ফেলি, স্বার্থপর আর স্বার্থ সচেতন দুইটা কিন্তু দুই জিনিস। স্বার্থ সচেতন না হইলে তো আপনার সম্পত্তি যদি বলি এই 10 বিঘা সম্পত্তি আছে আমার দিয়ে দাও, আপনি কি দিবেন? তাহলে মানে কি আপনি না স্বার্থপর? আপনি না স্বার্থপর না, স্যার, এটা হচ্ছে কি স্বার্থ সচেতনতা। তো সবকিছু সবাইকে বিলিয়ে দেওয়া যায় না আসলে, জোর করে, বুঝছেন কিনা? এইটা এর মানে এই না যে আমি স্বার্থপর, এর মানে হচ্ছে আমি কি স্বার্থ সম্পর্কে সচেতন। আর এই স্বার্থ সচেতনতা না হইলে আপনি অন্যের স্বার্থ রক্ষা করতে পারবেন না, বুঝছেন কিনা? তখন আপনি চরম পর্যায়ে স্বার্থপর হতে হবে। তবে এইটা স্যার একটু মাথায় রাখেন। আমাদের স্যার বিশ্বাস যে স্যার আসসালামু আমাদের আলাইকুম। থেকে স্যার স্যার আমাদের ক্লাসটা কি শুক্রবার দিন 10টায় নারায়ণগঞ্জ হ্যাঁ থেকে শিল্পী স্যার? শুক্রবার, জি জি, শুক্রবার সকাল 10টায়। এটা এখানে 10টায় আবার টেস্ট লাগবে, এরা তো স্যার আবার দুপুরে, ভুল কি করবে। স্যার দুপুরে এটা প্রিপারেশন নিয়ে অফলাইন, আসবো না নাকি? দুপুরের দরকার নাই, হ্যাঁ অফলাইন, সপ্তাহে আচ্ছা আচ্ছা একদিন ঠিক আছে। শুক্রবার সকাল 10টায় থেকে 12টা পর্যন্ত আমরা ক্লাস করি, সপ্তাহে একদিন শুক্রবার, ঠিক আছে শনি রাখা যাত্রাবাড়ি। ওকে স্যার। যদি কারোর ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ, আছে স্যার। আল্লাহ হাফেজ, জি আসসালামু জি আলাইকুম। স্যার, স্যার ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। জি জি, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। জি জি, থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওকে।